এর আগে যে ক্লাসগুলো ছিল সেটা কম্পারেটিভলি একটু কঠিন ছিল, কিন্তু আজকের ক্লাসটা কম্পারেটিভলি অনেক সহজ। মানে এই ক্লাসটার অনেকটা পার্টই কিন্তু তোমরা মোটামুটিভাবে বিএসসিতে জানো। এবার সেইটাই একটু ডিটেলে বলা। বিএসসিতে তোমরা জাস্ট প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট এরকম হেডিংয়ে একটা টপিক তোমরা পড়েছিলে, সেইটাই আর একটু ডিটেলে যা বলার এখানে সুযোগ আছে আর কি। এখানে তোমাদের আয়নিক রিয়াকশনস এরকম একটা নাম দিয়ে সিলেবাসে একটা পোর্শন আছে, আমরা সেই পার্টটা অ্যাকচুয়ালি আলোচনা করব। সেখানে যেমন এই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট যেটাকে বলছো, আমি সেটাকে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বলছি না, প্রাইমারি কাইনেটিক মানে সল্টটাকে বাদ দিয়ে ইলেকট্রোলাইট এফেক্ট বলছি। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট, এই পুরো জিনিসটাই আমরা কভার করব। এবং দেখবে বিএসসিতে যখন পড়তে তখন তুমি দুটো রিয়াক্ট্যান্ট যারা চার্জড, ধরো এ আর বি, তারা বেসিক্যালি প্রোডাক্ট করছে, অর্থাৎ দুটো রিয়াক্ট্যান্ট সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা নিয়ে মেনলি আলোচনা করতে। এখানে কিন্তু আমরা ওই দুটো রিয়াক্ট্যান্ট নয়, মোর দ্যান টু রিয়াক্ট্যান্ট, হ্যাঁ সেরকম সিচুয়েশনটাকে জাস্ট কনসিডার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরুটা করছি এইরকমভাবে, আমি জাস্ট নাম দিচ্ছি যে জিনিসটা পড়বো। আমাদের অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে পড়ছে এটা। কাইনেটিক্স, দেখতে পাচ্ছি 7 ডেট হচ্ছে 17/7/2021। আজকে আমাদের আলোচনাটা হবে হচ্ছে আয়নিক রিয়াকশনস, এবং সেই আয়নিক রিয়াকশনের কনটেক্সটে আমরা যেটা বেসিক্যালি পড়বো কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। আচ্ছা, কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্টের দুটো পার্ট, একটা প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। এবং এই প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্টের রেসপেক্ট হচ্ছে আর ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যাকে বলে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন, সেটা আমরা এই কনটেক্সটে আলোচনা করব। ব্রনস্টেড জেরাম ইকুয়েশন, এই কনটেক্সটে একটা ইকুয়েশন আছে যাকে বলা হয় ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে? আচ্ছা, দেখো, যখন কেমিক্যাল কাইনেটিক্স তোমরা পড়েছো, মানে আমি বিএসসিতে পড়েছো, আমাদের এখানেও কিছুটা পড়লে, আমি সবটাকে মাথায় রেখেই বলছি, মানে যে ধরনের কেমিক্যাল রিয়াকশনগুলো তোমরা পড়ো, সেই কেমিক্যাল রিয়াকশনসগুলো দেখো মেনলি যে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট, তারা হচ্ছে নিউট্রাল স্পিসিস, সেগুলো নিয়ে তোমরা দেখবে মেনলি মাথা ঘামিয়েছো। মানে কি, বিএসসির প্রথম দিকে যখন তুমি সেই এম্পিরিক্যাল রেড ল থেকে শুরু করে বা এম্পিরিক্যাল কেমিক্যাল কাইনেটিক্স তুমি শুরু করেছিলে, হয়তো এ থেকে প্রোডাক্ট হচ্ছে বা A+B থেকে প্রোডাক্ট হচ্ছে, সেটা হয়তো সিম্পল এলিমেন্টারি টাইপ রিয়াকশন হতে পারে অথবা কোনো কমপ্লেক্স রিয়াকশন হতে পারে। প্রত্যেক ক্ষেত্রেই তোমরা যেটা করতে, সেটা হচ্ছে যে এ বা বি বা সি বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা প্রোডাক্ট যাই হোক না কেন, তার মাথায় কিছু চার্জ দিতে না। কিন্তু এখন আমাদের হচ্ছে তোমার ওই মাথায় চার্জ দিতে হবে, অর্থাৎ রিয়াক্ট্যান্টগুলো, সেটা হচ্ছে মানে একাধিক রিয়াক্ট্যান্ট, যদি কোনো একটা রিয়াকশন ইনভলভ থাকে, প্রত্যেকটা রিয়াক্ট্যান্টই হয়তো আয়নিক বা তার চার্জ থাকতে পারে, অথবা
প্রত্যেকটা না হয়ে হয়তো তার মধ্যে একজন বা দুজনের হচ্ছে চার্জ থাকতে পারে। তো সেই ধরনের রিয়াকশনসগুলো আমরা জাস্ট বেসিক্যালি মাথা ঘামাচ্ছি। এবং যেটা দেখতে চাইছি যে সেই সমস্ত রিয়াকশনে যদি কোনো একটা ইলেকট্রোলাইট অ্যাড করা হয় তাহলে তার এফেক্ট কী হবে, অর্থাৎ ইলেকট্রোলাইট অ্যাড করলে রিয়াকশন রেট বাড়ছে কিনা বা রিয়াকশন রেট কমছে কিনা এইগুলো দেখতে চাইছি আর কি। ঠিক আছে, তাহলে আমি জাস্ট জেনারেলি যদি বলি যে কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট বলতে আমি অ্যাকচুয়ালি কী বুঝছি, তারপর আমি সেটাকে ভাগ করবো কোনটাকে প্রাইমারি বলছি কোনটাকে সেকেন্ডারি বলছি। তাহলে যদি এই কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট এর ডেফিনেশনটা আমি জাস্ট দেখতে চাই। ডেফিনেশনটা হচ্ছে the effect of an added electrolyte on the rate or rate constant of a reaction. তাহলে effect of an added electrolyte on the rate and rate constant of a reaction এইটা হচ্ছে তোমার ডেফিনেশন অফ দ্য কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। আচ্ছা, এবারে এই যে কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট আমি দেখছি, সেখানে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা সিচুয়েশনে যেটা হয় যে ধরো মানে মানে আমি যেটা আমরা মানে বিএসসিতে পড়েছি আর কি, যেটা প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট আর কি, সেখানে দেখো জাস্ট আমরা বলেছিলাম যে এফেক্ট অফ আয়নিক স্ট্রেন্থ অন দ্য রিয়াকশন। মানে বেসিক্যালি কি হচ্ছে, আমি যেটা করছি যে সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট ধরে নিই, যেখানে এই ইন্ডিভিজুয়াল আয়নগুলো তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করছে সেই জিনিসগুলো আমি কনসিডার করছি না। মানে যে রিয়াক্টান্টগুলো তারা যদি চার্জ স্পিসিস হয় বা তার যদি আয়নস থাকে, তারা একে অপরের সাথে ইন্টারাক্ট করছে সেই পার্টটাকে আমরা যা নেগলেক্ট করতাম। আমরা যেটা ধরতাম যে একটা ওভারঅল এফেক্ট যা ধরতাম সেটা সলিউশনের এফেক্ট, এবং যে সলিউশনের এফেক্টটা তুমি বেসিক্যালি পাচ্ছ কোথা থেকে না আয়নিক স্ট্রেন্থের থ্রু দিয়ে আর কি, সেইটাকে আমরা জাস্ট পড়তে অভ্যস্ত ছিলাম আর কি। হ্যাঁ, এবং তার মধ্যে একটা প্রাইমারি পার্ট আছে, একটা সেকেন্ডারি পার্ট আছে। প্রাইমারি সেকেন্ডারি এই পার্টটাকে জাস্ট আমরা আলাদা করব। মানে যদি তোমার কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি কম হয়, যাতে করে হচ্ছে যে শুধুমাত্র লং রেঞ্জ কুলম্বিং ইন্টারাকশন সেটাই আমরা কনসিডার করছি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি যদি প্রচণ্ড কনসেন্ট্রেশন বেশি করতে, তাহলে কি হতো যে রিয়াক্টান্টগুলো ছিল, সেই রিয়াক্টান্টগুলো খুব কাছাকাছি এসে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ারিংয়ের গল্প ছিল, সেই মতো একটা ডিরেক্ট ইন্টারাকশনের গল্প ছিল। সেই পার্টগুলো কিন্তু এই পার্টিকুলার কেসে হচ্ছে আমরা নেগলেক্ট করছি আর কি। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা কনসিডার করবো সেটা হচ্ছে শুধুমাত্র তোমার আয়নিক স্ট্রেন্থের এফেক্টটাকে জাস্ট দেখতে চাইছি আর কি, এবং যেটা লো কনসেন্ট্রেশনে শুধুমাত্র সম্ভব আর কি। ঠিক আছে, তাহলে যেটা মানে মানে আওয়ার টার্গেটটা কি, তাহলে আমরা কি চাইছি? আমরা যেটা চাইছি হচ্ছে যে যখন concentration is sufficiently low, then direct interactions of the ions is neglected and we want to consider only the long range Coulombic interaction. When concentration is sufficiently low, then direct interactions of the ions is neglected and we want to consider only the long range Coulombic interaction. এটা, এবং তার জন্য এই যে লং রেঞ্জ কুলম্বিক ইন্টারাকশনসটা যেটা হয়, একটা যেটা তোমরা ইলেকট্রোলাইটের যদি ফিজিক্যাল কেমিস্ট্রিটা পড়ো,
তাহলে তুমি দেখবে যে একটা সলিউশনের মধ্যে অজস্র আয়নস থাকে এবং তাদের মধ্যে ইন্টারাকশনসগুলো প্রপারলি ধরা খুব ডিফিকাল্ট একটা টাস্ক। সেটা ডিবাই হুকেল এবং অনসেগার তারা এটা করতে সমর্থ হয়েছিলেন, এবং যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এখন কিন্তু ডিবাই হুকেল মানে ডাইলিউট সলিউশনের জন্য ডিবাই হুকেল অনসেগার থিওরি না ভেবে যা ডিবাই হুকেল লিমিটিং ল নিয়ে কথাবার্তা বলতে হয়। এবং ডিবাই হুকেল লিমিটিং ল অনুযায়ী হচ্ছে তোমার দেখা যাবে যে এই যে মানে আয়নের উপরে সলিউশনের এফেক্টটা তুমি ইউজুয়ালি হচ্ছে ওই অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টের থ্রু দিয়ে বা আয়নিক স্ট্রেংথের থ্রু দিয়ে হচ্ছে তুমি ধরে ফেলতে মানে ধরতে পারবে আর কি। হুম, তাহলে যেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে ইন দিস কনসেন্ট্রেশন রেঞ্জ, যে কনসেন্ট্রেশনটা মানে যে ডাইলিউট সলিউশন বলছি যে কনসেন্ট্রেশন সাফিসিয়েন্টলি লো, ইন দিস কনসেন্ট্রেশন রেঞ্জ আমি ধরে নিচ্ছি যে ডিবাই হুকেল লিমিটিং লটা কেন ভ্যালিড হয়। ডিবাই হুকেল লিমিটিং ল ইজ ভ্যালিড আর কি, হ্যাঁ। এবং ডিবাই হুকেল লিমিটিং ল যখন ভ্যালিড হবে তখন তুমি জাস্ট যে ওই ইলেকট্রোলাইটের যে এফেক্টটা সেইটা তুমি দেখতে পাবে, মানে সেটা তুমি মানে ধরতে পারবে থ্রু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। এবং ইন দিস কেস effect of electrolyte can be understood through the activity coefficient as well as ionic strength of the solution। এবং তখন তুমি ওই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার থ্রু দিয়ে হচ্ছে তুমি এফেক্টটাকে ধরতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে যখন এই শুধুমাত্র আয়নিক স্ট্রেংথ বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের এফেক্টটা তুমি দেখবে সেটাকেই বলা হবে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। ঠিক আছে, তার মানে তাহলে আমি সেকেন্ডারি পার্টটা আমি জাস্ট পরে তোমায় দেখাচ্ছি কি সেকেন্ডারি কাইনেটিক এফেক্ট অ্যাকচুয়ালি কাকে বলে সেটা আমি জাস্ট দেখবো আর কি। তাহলে জাস্ট দেখো কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট হচ্ছে জাস্ট সিম্পলি মানে কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট যখন অ্যাজ এ হোল তুমি বলছো তখন হচ্ছে আমি একটা ইলেকট্রোলাইট অ্যাড করছি, তার জন্যে তোমার রিয়াকশনের রেট বা রেট কনস্ট্যান্টটা কেমনভাবে কি চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখতে চাইছি আর কি। এবার তার মধ্যে আবার যদি একটা স্পেশাল কেসে ডাইলিউট সলিউশন কনসিডার করি যেখানে ডিবাই হুকেল লিমিটিং লটা ভ্যালিড এবং যেখানে হচ্ছে তুমি এই ইলেকট্রোলাইট অ্যাডিশনের এফেক্টটা থ্রু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা আয়নিক স্ট্রেংথের থ্রু দিয়ে দেখতে পাবে আর কি, সেটাই হচ্ছে তোমার তোমার বলবো প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। তাহলে জাস্ট আমি জাস্ট লিখছি এ কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট অ্যারাইজিং ফ্রম arising from আচ্ছা এক কাজ করি এইটা এখানে ডেফিনেশনটা লিখে লাভ নাই কারণ আমি দুটোকে ক্যাটাগরিক্যালি আলাদা করে করবো, তো এবারে চলে আসছে মানে মেন জায়গা। আচ্ছা দেখো, তাহলে আমরা বেসিক্যালি কনসিডার করব ডিরেক্ট ইন্টারাকশনসটা নয়, আমি জাস্ট ইলেকট্রোলাইট এফেক্টটাকে কনসিডার করব থ্রু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অর থ্রু আয়নিক স্ট্রেংথ অফ দ্য রিয়াকশন। আচ্ছা এবারে তাহলে আমি জাস্ট চলে আসছি যে প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। আচ্ছা এটা দেখবে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট, এই ইলেকট্রোলাইট এফেক্টটা অনেক জায়গায় বলা হয় না, তার বদলে বলা হয় যে
প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। আসলে এই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট এইটা না বলাটা মানে মানে এই টার্মটা বলাটা ঠিক না, তার তুলনায় প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট বলাটাই হচ্ছে তোমার বেশি প্রয়োজন আর কি। কারণটা কি, মানে যখনই আমি এই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বলছি তখন অ্যাজ ইফ যেন আমি একটা সল্ট অ্যাড করছি, যে সল্টটা হচ্ছে তোমার কি বলবো, মানে শুধুমাত্র সলিউশন আয়নিক স্ট্রেনটাকে চেঞ্জ করছে। কিন্তু যেটা হতে পারে অনেক সময়ই আর কি, যেটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রোলাইট অ্যাড করার জন্যে তোমার এই আয়নগুলোর আইডেন্টিটিটাও কিন্তু পাল্টে যেতে পারে আর কি। সেই পার্টগুলো এই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টের মধ্যে ধরা হয় না, সেটা একটুখানি মাথায় রাখতে হবে আর কি। তাহলে আমি জাস্ট যে টার্মটা অনেক মানে ম্যাক্সিমাম বইয়ে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বলে, কিন্তু আমি প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট এইটা বলতে বেশি অভ্যস্ত। মানে কেউ ভাবতেই পারে যে কোন একটা সলিউশনের আয়নিক স্ট্রেন শুধুমাত্র কি সল্ট অ্যাড করেই চেঞ্জ হতে পারে, কেন তোমার মানে সল্ট ছাড়াও তো ইলেকট্রোলাইট হওয়া সম্ভব। ধরো আমি কথার কথা বলছি, তুমি একটা ধরো আমি HCl ধরো বললাম অ্যাজ ফর এক্সাম্পল, বা সালফিউরিক অ্যাসিড ধরো এরকম বলছি, তাহলে HCl বা সালফিউরিক অ্যাসিড তারা কি সল্ট? তারা তো সল্ট নয়, তারা বেসিক্যালি ইলেকট্রোলাইট। আমি সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করব, তার জন্য সলিউশনের আয়নিক স্ট্রেন পাল্টাবে, হ্যাঁ, বা এবং সেটা রিয়াকশনের রেট বা রেট কনস্ট্যান্টকে কন্ট্রোল করবে, সেটা না ভেবে আমি তো HCl বা সালফিউরিক অ্যাসিড এই টাইপের কাউকে অ্যাড করতে পারি, আমি তো অ্যামিনো অ্যাসিডও অ্যাড করতে পারি, ঠিক আছে না? তো সেটা খেয়াল রাখতে হবে আর কি, যে আমি চার্জ স্পিসিসকে অ্যাড করছি, সেই চার্জ স্পিসিসটা যে নেসেসারিলি তোমার সল্ট হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ওই জন্য প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টের বদলে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট এই টার্মটা হচ্ছে মানে আমি বেশি পছন্দ করছি আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, এবারে আমি ডেফিনেশনটা যেটা বলছিলাম সেই ডেফিনেশনটা লিখছি। তাহলে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট বলতে তুমি কি বোঝো? মানে যেটা তোমরা প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বলো, তোমরা কি বলো না? এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অন দ্য রেট অর রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, তাই তো? তাহলে এখানেও আমি তাই লিখছি, যে এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অন দ্য rate and rate constant of a reaction that arises solely due to the influence of the ionic strength on activity coefficient of the ionic reactants and activated complex is called the primary kinetic electrolyte effect. দেখো, the effect of ionic strength on the rate or rate constant of a reaction that arises solely due to the influence of the ionic strength, এটা on হবে, influence of the ionic strength on activity coefficient of the ionic reactants and activated complex is called the primary kinetic electrolyte effect. মানে আয়নিক স্ট্রেংথটা যদি ডিরেক্টলি আয়ন আয়ন ইন্টারাকশন ইত্যাদিকে হ্যাম্পার করে সেই পার্টটা আমি এখানে ধরছি না। আমি এখানে কি ধরছি, যে আয়নিক স্ট্রেংথের এফেক্ট অন দ্য রেট অন রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, কিন্তু সেই আয়নিক স্ট্রেংথ সেইটা বেসিক্যালি হচ্ছে আসছে কোথা থেকে না, ওই আয়নিক স্ট্রেংথটা জাস্ট ওই যে তোমার রিয়াকটান আয়নিক রিয়াকটানগুলো তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এবং যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে তাদের তাদের যে আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আছে সেটা থ্রু দিয়ে। তাহলে জাস্ট ডেফিনেশনটা একটু ভালো করে খেয়াল করো, যে এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অন দ্য রেট অ্যান্ড রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন দ্যাট অ্যারাইজেস solely due to the influence of the ionic strength on activity coefficients of the
ionic reactance and activated complex is called the primary kinetic electrolyte effect. আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বললে তোমার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হবে। আমি প্রথমে একটা মানে একটা কি বলবো, একটা টিপিক্যাল একটা সিম্বলিক একটা রিয়াকশন কনসিডার করছি। ধর আমি প্রথমে যে রিয়াকশনটা কনসিডার করছি, সেটা কনসিডার এ রিয়াকশন এরকম, ধরো এ, তার পাওয়ার হচ্ছে তোমার মানে জেড, মানে তার চার্জ হচ্ছে জেড, পাওয়ার নয়, মানে এ একটা রিয়াক্টান, তার করসপন্ডিং চার্জটা হচ্ছে জেড, বি আর একটা রিয়াক্টান, তার চার্জ হচ্ছে জেড বি। আর এবার যে মেকানিজমটা চলছে সেটা হচ্ছে এই, দেখো আমি আলটিমেটলি কি করব, এ আর বি তারা তোমার দিনের শেষে হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু এ এবং বি তারা সরাসরি প্রোডাক্ট তৈরি করে না। যে মেকানিজমটা অ্যাকচুয়ালি চলে সেটা হচ্ছে এই যে এ আর বি তারা একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স তার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। এর ফরওয়ার্ড রিঅ্যাকশন রেসপন্সটা যদি K1 বলি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেসপন্সটা যদি K-1 বলি, তাহলে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে আমরা ট্রানজিশন স্টেট থিওরি আগের দিন যেটা দেখেছিলাম সেখানে হচ্ছে যে এ আর বি তারা যদি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে, তাহলে এরা দুজন তো একবারে জুড়ে গিয়ে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি করছে। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের করসপন্ডিং জাস্ট চার্জটা হবে কি, জেড এ প্লাস জেড বি। ঠিক আছে, এইটা। তারপরে স্টেপে, মানে এটা হচ্ছে স্টেপ ওয়ানে, আর স্টেপ টুতে হচ্ছে এই যে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা যার চার্জটা হচ্ছে জেড এ প্লাস জেড বি, সেটা একটা প্রোডাক্টে আছে, ধরে না বাইরের কনস্ট্যান্ট হচ্ছে তোমার K2। আর এবারে এরকম মেকানিজম যখনই হবে, যেটা আমি আগের দিনও দেখিয়েছি, আগের দিনে মানে গত দুদিন ধরে দেখিয়েছি, তো এরকম যদি মেকানিজম হয় তাহলে তোমার এই পরে আরেকটু এগোনোর জন্য তোমাকে কিন্তু নিশ্চিত হতে হবে যে কোনটা ফাস্ট আর কোনটা স্লো। তাহলে ব্রনস্টেড এবং জেরাম যে মেকানিজমটা দিয়েছিলেন তাতে হচ্ছে এই স্টেপটা সেটা হচ্ছে ফাস্ট ইকুইলিব্রিয়াম, আর এইটা হচ্ছে তোমার স্লো। দেখো আমি যে মেকানিজমটা বলছি সেটা আমার মেকানিজম না, সেটা হচ্ছে ব্রনস্টেড জেরাম মেকানিজম। সেই জন্য কেউ ভাবতেই পারে যে না এইটা স্লো, এটা ফাস্টে হতেই পারে। হ্যাঁ, তুমি তোমার মতো করে একটা মেকানিজম তুমি ভাবতেই পারো, কিন্তু এটা দেখতে পাওয়া যায় যে এক্সপেরিমেন্টাল রেজাল্টস গুলো হচ্ছে এই যে পার্টিকুলার মেকানিজম বলা হলো সেই মেকানিজমের সঙ্গে পুরোপুরিভাবে চলে। তাহলে আমি জাস্ট এরকম একটা রিয়াকশন কনসিডার করলাম যেটা এই মেকানিজম ধরে চলছে, সেটা ব্রনস্টেড জেরাম মেকানিজম। আচ্ছা, এখানে এই যেহেতু এই প্রথম স্টেপটা হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম, সেইখানে এক্সটাকে বলা হবে কি, এক্সটা হচ্ছে আমার আরএনএস কমপ্লেক্স। আমি বলেছিলাম যে প্রথমটা স্লো, পরেরটা ফাস্ট হলে এক্সটাকে বলা হতো ভ্যান ডফ কমপ্লেক্স, আর প্রথমটা স্লো ফাস্ট, পরেরটা যদি স্লো হয়ে যায় তাহলে এই এক্সটাকে বলা হয় আরএনএস কমপ্লেক্স। এবং তখন আমাকে কি করতে হয়, আমাকে যেটা করতে হয় যে রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হয়। রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন তোমাকে ইউজ করতে হয়, আরডিএস অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আর যদি উল্টোটা হতো, যদি এক্সটা ভ্যান ডফ কমপ্লেক্স হতো অর্থাৎ প্রথমটা স্লো পরেরটা ফাস্ট হতো, তাহলে আমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, ডিটারমিনিং স্টেপ আরডিএস অ্যাপ্রক্সিমেশন, এটা আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এবং এই অনুযায়ী তোমাকে প্রথম ইকুইলিব্রিয়ামটা ফার্স্ট কনসিডার করে ফেলতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমটাই হচ্ছে K1/K-1, এইটাকে যদি আমি প্রথম স্টেপটা কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভাবি, সেটা কি হবে না, সেটা হচ্ছে তোমাকে দেখো লিখতে হবে অ্যাক্টিভিটি ফর দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এ ইন্টু অ্যাক্টিভিটি অফ বি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যে মানে যেহেতু আমি রিয়াক্ট্যান্টগুলো বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তারা বেসিক্যালি চার্জ স্পিসিস বলছি বা আয়নিক স্পিসিস বলছি, তাহলে এই আয়নিক স্পিসিস বা চার্জ স্পিসিস যদি হয় না, তারা মানে যথেষ্ট কম কনসেন্ট্রেশন পর্যন্ত হচ্ছে ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। তোমরা দেখবে যখন অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ডিফাইন করা হয়, আয়নিক স্ট্রেন্থ যখন নিয়ে আলোচনা করা হয়, তখন হচ্ছে নন ইলেকট্রোলাইটিক সলিউশন যথেষ্ট বেশি কনসেন্ট্রেশন পর্যন্ত সে মোরাললেস আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করে। কিন্তু ইলেকট্রোলাইটিক সলিউশন যদি হয় তখন কিন্তু যথেষ্ট কম কনসেন্ট্রেশনেও সে ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। সেখানে এই ইকুইলিব্রিয়ামটাকে তোমার উচিত হচ্ছে এই ইকুইলিব্রিয়ামটা তোমার উচিত হচ্ছে অ্যাক্টিভিটি ফর্মে লেখা।
আচ্ছা, এবারে তুমি এইটা জানো যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট মানে অ্যাক্টিভিটি এবং কনসেন্ট্রেশন তারা একে অপরের সঙ্গে রিলেটেড। কেমন করে রিলেটেড না, মানে জাস্ট, আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এক্স যদি এইটা হয় আর কনসেন্ট্রেশন বাই সি জিরো এইভাবে, মানে কোন একটা আইএথ পিসিস, মানে আমি এইভাবে বলছি যে ধরো কোন একটা আইএথ পিসিস তার অ্যাক্টিভিটি যদি এইটা হয় তাহলে সেইটা এইরকম ভাবে রিলেটেড, যেখানে সিআইটা হচ্ছে আইএফপিসি কনসেন্ট্রেশন, সি জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা তুমি লিখতে পারো 1 মোল পার লিটার যখন কনসেন্ট্রেশনটা মোল পার লিটারে লিখবে, আর গামা আইটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। এবং যারা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট হচ্ছে তোমার 1 হয়ে যায়। ঠিক আছে, তো এইটা আমি জাস্ট এখানে বললাম। তাহলে এইটা এইরকম ভাবে লিখলাম। আচ্ছা আচ্ছা, এইটা কেমন করে লিখবো? এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ বাই সি জিরো, এইটা লিখবো অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ বি বাই সি জিরো। আমি এরকম ভাবে লিখলাম। ঠিক আছে, এখানে প্রত্যেকটা টার্মের মানে তোমার পরিষ্কার আর কি। গামা এটা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, যেটা ইউনিটলেস কোয়ান্টিটি, একটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য গামা এর ভ্যালু হচ্ছে 1 হয়, সি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। আচ্ছা, এইখান থেকে আমি এক কাজ করি, এই সিএক্স যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, কারণ এর পরের স্টেপেই আলটিমেট রেট অফ দ্য রিঅ্যাকশন যখন লিখবো কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন লিখবো, তাহলে এই জন্য আমি এক্স এর কনসেন্ট্রেশনটা বের করে রাখছি। তাহলে এক্স এর কনসেন্ট্রেশনটা দেখো, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে হয়ে গেল এইটা। এবার এই জিনিসগুলো এখানে তোমার আসছে, সিএ ইন্টু সিবি হচ্ছে গামা ইন্টু, আচ্ছা গামা এ আছে, গামা বি আছে, নিচে হচ্ছে তোমার গামা এক্স থাকছে, আর তার সাথে সি এ থাকছে, সি বি থাকছে, সিএসিবি, আর একটা সি জিরো তোমার নিচে থেকে যাচ্ছে। এটা তাকে এই ইকুয়েশন থেকে তুমি যদি সি এক্সটাকে বের করে নাও, তাহলে এইখান থেকে পরিষ্কার একটা সি জিরো নিজের একটা কেটে চলে গিয়েছিল, করে জাস্ট সি এক্সটা হয়েছে কে ইন্টু গামা এ গামা বি বাই গামা এক্স সি এ সিবি বাই সি জিরো। এইটা ঠিক আছে, তো সি এক্সটা আমি জাস্ট বের করে ফেললাম। ধরো এইটা একটা ইকুয়েশনের নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। নাও আরডিএস অ্যাপ্রক্সিমেশন যেটা মূল ব্যাপার, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, যেটাকে তুমি রেট অফ দ্য রিয়াকশনও বলতে পারো, সেটা যদি ভি বলো সেটা কি হবে কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন। তাই এটা হয়ে গেল কে টু, কে তার সাথে হচ্ছে গামা এ গামা বি বাই গামা এক্স সি এ সিবি বাই সি জিরো। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে দেখো তুমি যখন একটা ওভারঅল রিয়াকশন লেখো, ওভারঅল রিয়াকশন লেখার সময় কি হয় না, মানে আমি বলছি যে একটা যেটা ল মাস অ্যাকশন অনুযায়ী আর কি, ল মাস অ্যাকশন অনুযায়ী আমি যখন রেল লটাকে লিখতে অভ্যস্ত হই, তখন এম্পিরিক্যাল রেল লটা কেমন দেখতে হয় যে ভেলোসিটিতে একটা ওভারঅল রেট কনস্ট্যান্ট কিন্তু কনসেন্ট্রেশন সিএসিবি এরকম থাকে। তাহলে জাস্ট তুমি জাস্ট মানে আমি যদি এইখান থেকে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বের করি, এফেক্টিভ রেট কনস্ট্যান্ট এটা কি, সেটা কি, সেটা কত হচ্ছে না কে টু ক্যাপিটাল কে বাই নিচে একটা সি জিরো আছে, গামা এ গামা বি বাই গামা এক্স। তাহলে এইটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। এটাকে আমি কম্পেয়ার করছি আমার যে এম্পিরিক্যাল রেট ল কে ইন্টু সি এ ইন্টু সিবি তার সঙ্গে। সেইখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে একটা ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট পেলাম, সেটা হচ্ছে এই। আর এবারে দেখো যদি এমন হতো যে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এই অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট গুলো এটা কি হয় 1 হয়ে যায়। তখন দেন দ্য রেসপেক্টিভ রেট কনস্ট্যান্ট respective rate constant is given as
সেটা আমি K0 নাম দিচ্ছি, সেটা কতটা হবে না K2 ক্যাপিটাল K বাই C0। মানে মানে এটাকে তুমি দুরকম করে ভাবতে পারো, যে এমন হতে পারে যে তোমার সকল যে রিয়াক্ট্যান্টগুলো তারা চার্জ স্পিসিস নয়, তাহলে চার্জ স্পিসিস যদি না হয় অর্থাৎ নন ইলেকট্রোলাইটস যদি হয়, তাহলে সে মোরাললেস আইডিয়ালি বিহেভ করে যথেষ্ট বেশি কনসেন্ট্রেশন পর্যন্ত, তখন তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো তুমি টেন্ডিং টু 1 বলতে পারো। অথবা তুমি এইরকম করে ভাবতে পারো যে সলিউশনটা যখন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট আর কি, হ্যাঁ, মানে আইডিয়াল মানে হচ্ছে এখানে আইডিয়ালি ডাইলিউট বলাটাই ভালো আর কি, যে সলিউশন যখন আইডিয়ালি ডাইলিউট অর্থাৎ সলিউশনটা যথেষ্ট ডাইলিউটেড, কনসেন্ট্রেশনটা ভীষণ কম, যাতে করে হচ্ছে আয়নগুলো অনেক দূরে দূরে আছে, তখন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা নেগলিজিবলি স্মল হয়ে যায়, তখন গামা এ, গামা বি, গামা এক্স এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে তুমি জাস্ট 1 বলতে পারো। তাহলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে যখন তুমি 1 বলছো, তখন এই ইকুয়েশন 3 কি বলছে না, জাস্ট ডান দিকে গামা এ, গামা বি, গামা এক্স সেগুলো 1 হয়ে গেল, পরে রইল K2 ক্যাপিটাল K বাই C0, এটাকে আমি K0 নাম দিচ্ছি। তাহলে K0 নাম দিলে কি দাঁড়াচ্ছে, ফর্ম ইকুয়েশন 3 and 4, দেখো ফর্ম ইকুয়েশন 3 and 4, এটা কি হয়ে গেল না K0 গামা এ, গামা বি বাই গামা এক্স হয়ে গেল। এই যে এখান থেকে জাস্ট K ইকুয়াল টু K0 গামা এ, গামা বি, গামা এক্স হয়ে গেল। তাহলে এখান থেকে তোমার K বাই K0, আচ্ছা এটা একটা নাম দিই, 5 নম্বর ইকুয়েশন, তাহলে K বাই K0 সেটা হয়ে যাচ্ছে গামা এ, গামা বি বাই গামা এক্স। আচ্ছা এবার লগ নাও, লগারিদম কি হবে, আচ্ছা লগটা আমি ইচ্ছা করে লগ 10 বেস নিচ্ছি, ই বেস না করে 10 বেস নিচ্ছি, তার একটা কারণ আছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লগ 10 বেস গামা এ প্লাস লগ 10 বেস গামা বি মাইনাস লগ 10 বেস গামা এক্স, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যে এই যে আমি লগ হিসেবে লিখলাম তার কারণটা কি, কারণটা হচ্ছে এখানে একটু বলে নিই ফাইনালি লেখার আগে, যে মানে ডি বাই হুকের লিমিটিং ল তোমরা সবাই জানো, এটা অনেক আগে থেকেই পড়ানো হয়। ডি বাই হুকের লিমিটিং ল, আচ্ছা সেটা বলে যে ইফ দ্য সলিউশন ইজ সাফিসিয়েন্টলি ডাইলিউটেড, মানে খুব কনসেন্ট্রেটেড সলিউশনে না ডি বাই হুকেল লিমিটিং লটা ভ্যালিড নয়, ওই জন্য এই লিমিটিং নামটা এসছে। তখন তোমার ডি বাই হুকেল এক্সটেন্ডেড ডি বাই হুকেল থিওরি, ডি বাই হুকেল অনসেগার থিওরি তোমাকে ইউজ করতে হয়। তাহলে যেটা কথা সেটা হচ্ছে এই যে ইফ দ্য সলিউশন ইজ সাফিসিয়েন্টলি ডাইলিউট দেন এই লগ 10 বেস গামা আই ধরো, মানে আই এর পিসিসের যে করসপন্ডিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আর কি, এটা হয়ে যায় মাইনাস এ ইন্টু, মানে এ মানে এখানে A0 লিখছি, ইন্টু জেড আই তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই। আচ্ছা যেখানে আইটা যেটা হচ্ছে হাফ সামেশন ওভার আই সি আই জেড আই স্কোয়ার, এটাকে বলা হয় আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, এটা আয়নিক স্ট্রেংথ বলা হয়, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, যেখানে সিআইটা হচ্ছে আইএইচপিসিস এর কনসেন্ট্রেশন, হ্যাঁ, আর জেড আইটা হচ্ছে তার করসপন্ডিং চার্জ। তাহলে পরিষ্কার এখানে তুমি এই এই কনসেন্ট্রেশনটা যে ইউনিটের হবে, যা ইউনিট তুমি ইউজ করলে আয়নিক স্ট্রেংথটা কিন্তু সেই ইউনিট হবে। যদি কনসেন্ট্রেশন তুমি নর্মালি দিতে বলো তাহলে আইটা হচ্ছে নর্মালিটিতে ইত্যাদি। তাহলে যেখানে বলে দিচ্ছি যে সিআইটা হচ্ছে আইএইচপিসি এর কনসেন্ট্রেশন, যেটা এইটা হচ্ছে তার করসপন্ডিং চার্জ। তাহলে এইটা হচ্ছে তোমার ডি বাই হুকেল লিমিটিং ল। আর এই A0 যেটা, এইটাকে বলা হয় ডি বাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট, ডি বাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডি বাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট হলো এলএ, হ্যাঁ, ডি বাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট। আর এর একটা ভ্যালু আছে, এটা 0.509 হয়। আচ্ছা ইউনিটটা বলছি, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইন অ্যাকোয়াস সলিউশন। যদি অ্যাকোয়াস সলিউশন হয় এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়,
তার ডিভাই ইকুয়াল লিমিটিং ল কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 0.509। আচ্ছা, এর ইউনিটটা কি হবে? আচ্ছা, ইউনিটটা তুমি জাস্ট এইখান থেকে বুঝতে পারছো। দেখো যে তোমার এই লগ একটা ইউনিটলেস কোয়ান্টিটি, চার্জ তার কোনো ইউনিট নেই, তাহলে a0 ইউনিটটা হচ্ছে 1/√i এর ইউনিট। হ্যাঁ, 1/√i এর ইউনিট। আর এবারে আইটা তুমি কোন ইউনিটে ফোকাস করছো তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে। যদি তুমি কনসেন্ট্রেশনটাকে মোল পার লিটারে এক্সপ্রেস করো, তাহলে আইটা হচ্ছে মোল পার লিটার, তাহলে করসপন্ডিং এই a0 ইউনিটটা হয়ে যাবে তোমার তার 1/√অফ ওইটা 1/√অফ মোল পার লিটার। তার মানে তুমি এটাকে বলতে পারে এত এই মোল টু দি পাওয়ার তোমার মানে মোল টু দি পাওয়ার -12 লিটার টু দি পাওয়ার হাফ, মোল টু দি পাওয়ার -12 লিটার টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো বোঝা গেল? মানে আমি ইউনিটটা কি করে বলছি বুঝতে পারছো তো? যে কনসেন্ট্রেশনটা, আমি যেটা বলছি যে কনসেন্ট্রেশনটা তুমি এক্সপ্রেস করো ইউজুয়ালি মোল পার লিটারে, তাহলে এই কনসেন্ট্রেশন ইউনিট যা হবে সেইটাই হচ্ছে তোমার ইউনিট অফ আই হয়ে গেল এটা। আর ইউনিট অফ a0টা কি হবে না 1/√অফ i এর ইউনিট। তো তা যদি করে এখানে মোল পার লিটার বসিয়ে দিলে তোমার মোল টু দি পাওয়ার -12 আর লিটার টু দি পাওয়ার হাফ যা বেরিয়ে। ঠিক আছে, বোঝা গেল? এইটা হচ্ছে তোমার হ্যাঁ স্যার। হ্যাঁ a0 ইউনিটটা হ্যাঁ জাস্ট স্যার। বেরিয়ে গেল। আচ্ছা, যাকে তাহলে দেখো এই ডিভাহিউকেল লিমিটিং ল অনুযায়ী লগ 10 গামা আইটা -a0, মানে আমি এই লেখে ইউজুয়ালি, কিন্তু যেহেতু আমি ওই রিয়াক্টানটা এ লিখে ফেলেছি না, সেই জন্য আমি এখানে a0 টার্মটাকে ইউজ করছি। আদারওয়াইজ আমি ডিভাহিউকেল লিমিটিং ল কনস্ট্যান্টটাকে লোকে এ দিয়েই এক্সপ্রেস করে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে দেখো আমি এই যে ইকুয়েশন 6-এ, মানে এটাকে একটা নাম দিই, এটা তো 7 নম্বর ইকুয়েশন, এগুলো 8 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সব নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। দেখে 7 নম্বর ইকুয়েশনটা যদি তুমি এখানে ব্যবহার করো, তাহলে আইগেনস্পেসিসের জন্য যদি এইরকম ভাবে লেখো, তাহলে গামা এ বা গামা বি বা গামা এক্স প্রত্যেকের জন্য এরকম তুমি লিখতে পারবে। তাহলে ফ্রম ইকুয়েশন 6 তুমি কি পাচ্ছ? নাও ফ্রম ইকুয়েশন 6 এই লগ 10 বেস k/k0 যেমন আছে থাক, ইকুয়াল টু, তাহলে প্রথমটা তখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ হচ্ছে ZA প্লাস ZB, এই পুরোটা স্কোয়ার হয়ে গেল ইন্টু √i হয়ে গেল। ঠিক আছে, এইটা। আর এবারে দেখো তুমি এই মানে এই দুটো মাইনাস আছে, এটা প্লাস আছে, তাই তুমি a0 কমন নাও। হ্যাঁ, এইটা হয়ে যাচ্ছে ZA প্লাস ZB তার স্কোয়ার মাইনাস ZA স্কোয়ার মাইনাস ZB স্কোয়ার, তারপরে √iটা আছে। আচ্ছা, এবারে তুমি যদি ওই a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে ইউজ করো, এইটা, তাহলে ZA স্কোয়ার প্লাস ZB স্কোয়ার প্লাস 2ZA ZB, ZA স্কোয়ার ZB স্কোয়ারটা কেটে চলে গেল, তাহলে 2ZA ZBটা এখানে পড়ে রইল। তাই 2টা আমি সামনে করে দিচ্ছি, 2a0 ZA ZB ইন্টু √i, এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার 9 নম্বর ইকুয়েশন। এবারে তুমি যদি এইটাকে মানে ফর অ্যাকোয়াস সলিউশন করো, aqueous solution and at 25 degree centigrade log 10 base k/k0। দেখো এই a0 এর ভ্যালুটা
0.509 তাকে 2 দিয়ে গুণ করলে 1.018 হলো জেড এ জেড বি দুটাই হলো। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি ফাইনালি পেলে, এটা 10 নম্বর লিখলাম, এটাই তোমার বেসিক্যালি ব্রনস্টেড, মানে পপুলার ফর্ম অফ দ্য ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। দিস ইজ দ্য ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। তাহলে দেখো যে ডেরিভেশনটা হলো, সেই ডেরিভেশনটা কোথাও কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমাকে অনেক কিছু অ্যানালিসিস করতে হবে। তুমি একটা জিনিস দেখো যে এই যে log 10 k/k0, মানে এই ডান দিকের টার্মটা যদি somehow পজিটিভ হয় তাহলে কেটা গ্রেটার দ্যান k0, ডান দিকের পার্টটা 0 হলে k ইকুয়াল টু k0, আর ডান দিকের পার্টটা তোমার নেগেটিভ হলে তাহলে k লেস দ্যান k0। তাহলে এবারে আমি এই যে জিনিসটা পেয়েছি, এবারে এইখান থেকে কিছু আমি ডিসকাশন করতে চাই। ধরো তুমি কিছু ডিসকাশন চাই, দেখো ডিসকাশনটা দেখো যে যদি এমন হতো যে ইফ জেড এ অ্যান্ড জেড বি, মানে আমি 1 নম্বর সিচুয়েশনে বলছি, ইফ জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন, মানে জেড যদি পজিটিভ হয়, মানে এ এবং বি তারা তো রিঅ্যাকট্যান্ট গুলো, দুজনেই ধরো ক্যাটায়ন বা দুজনেই ধরো অ্যানায়ন, তাহলে গুণ করলে জিনিসটা পজিটিভ হচ্ছে। তাহলে ইফ জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন, তখন কি দাঁড়াবে log 10 বেস k/k0, সব ছোট হাতের কে, এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে, কেটা গ্রেটার দ্যান k0 হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। তাহলে এটা দাঁড়াচ্ছে যে ইন দিস কেস rate of the reaction increases with increase in ionic strength of the solution। ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, তার সঙ্গে সঙ্গে রেট অফ দ্য রিয়াকশন তো অবশ্যই বাড়বে। তাহলে এক্সাম্পল দেওয়া যায়, যে এক্সাম্পলটা খুব 2SO4 2- প্লাস হচ্ছে I2, তাহলে এখানে একটা 2 বসবে। ঠিক আছে, এটা মানে আমি মানে ব্যালেন্স করলে এরকম একটা জিনিস দাঁড়াবে আর কি। তাহলে এই হচ্ছে রিয়াকশনটা। এই পার্টিকুলার কাছে এইটাকে তুমি এ বলো, তাহলে জেড এটা কত -2, এটাকে যদি বি বলো তাহলে জেড বিটা কত -1। তাহলে তখন জেড এ ইন্টু জেড বি এটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। 2 যদি হয় তাহলে দেখো লগ কে বেস k/k0, এইটা হচ্ছে 1.018, তাকে আমাকে 2 দিয়ে গুণ করতে ইন্টু √পাই করতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে 2.036 ইন্টু √i। তার পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে হচ্ছে log k/k0টা বাড়ছে। মানে যদি তুমি একটা ছবি আঁকার চেষ্টা করো, ধরো log k/k0, এখানে √i তুমি করছো। আচ্ছা, আমি 0টা করছি এইখানে, এইটা হচ্ছে log k/k0 ইকুয়াল টু 0, মানে যখন k ইকুয়াল টু k0 হচ্ছে। তারপর এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে দেখো √i এর সাথে সাথে কিন্তু ওটা অ্যাকচুয়ালি বাড়ছে বাড়ছে, এবং এমন করে যাতে করে তার স্লোপটা তোমার বেসিক্যালি 2.036 হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বাড়বে।
তুমি জাস্ট ধরো এই রিয়াকশনটা স্টাডি করছো, তুমি একটা 0.1 নর্মাল কেসিএল সলিউশনে করলে আর 0.2 নর্মাল কেসিএল সলিউশনে করলে তুমি দেখতে পাবে 0.1টা কত স্যার এটা ফিজিক্যালে প্র্যাকটিক্যাল থাকে না হ্যাঁ সেটাই তো গ্র্যাজুয়েশনে? বলছি, হ্যাঁ গ্র্যাজুয়েশনে প্র্যাকটিক্যাল থাকে এবং দু রকম ভাবে প্র্যাকটিক্যালটা থাকে। একটা হচ্ছে তোমার একটা একটা হচ্ছে টাইট্রেশন করে, আর একটা হচ্ছে তোমার ওই এই রিয়াকশনটাই হচ্ছে তোমার স্পেকট্রোফটোমেট্রিক্যালি বা কালারোমেট্রি করে। তো এই প্র্যাকটিক্যাল দুবার করতে হয় তোমাকে। হ্যাঁ, তাহলে এটা প্র্যাকটিক্যালে থাকে আর কি। এবারে লগ কে বাই কে জিরো ভার্সেস রুটাই যদি তুমি প্লট করো তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন। আর এখানে অরিজিনটা কিন্তু এখানে তুমি মাথায় রাখবে, এই জন্য এটা জিরো ভ্যালু আর কি, যার স্লোপটা হচ্ছে 2.036। তাহলে দেখো যদি এই রিয়াকশনটাকে তুমি স্টাডি করো একটা 0.1 নর্মাল কেসিএল এ আর একটা 0.2 নর্মাল কেসিএল এ, তাহলে 0.1 নর্মাল কেসিএল এর তুলনায় 0.2 নর্মাল কেসিএল তার আয়নিক স্ট্রেনটা বেশি। আয়নিক স্ট্রেন যদি বেশি হয় তাহলে করসপন্ডিং 0.2 নর্মাল কেসিএল এর জন্য রেট অফ দ্য রিয়াকশনটা বেশি হবে বা রেট কনস্ট্যান্টটা বেশি হবে দেন দ্য 0.1 নর্মাল কেসিএল সলিউশন। আচ্ছা, এবারে জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে এই যে আমি কেস 1 এ যেখানে জেড এ এবং জেড বি আর অফ সেম সাইন, তাদের ক্ষেত্রে যেটা বললাম যে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে, তার কারণটা কি? আচ্ছা, কারণটা জাস্ট বেসিক্যালি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই পার্টিকুলার কেসটাতে যে তোমার এই জেড এ প্লাস জেড বি এর যে করসপন্ডিং ম্যাগনিটিউডটা মাস্ট বি গ্রেটার দেন জেড এর ম্যাগনিটিউড অর জেড বির ম্যাগনিটিউড। যদি এ এন্ড বি আর অফ সেম সাইন হয়, হ্যাঁ, যদি এ আর বি আর অফ সেম সাইন হয়, যেমন এই পার্টিকুলার কেসে দেখো তুমি যখন এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটাকে দেখবে তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা কত হবে, -2 -1 মিলে হচ্ছে -3 হবে, কিন্তু অর্থাৎ তার ম্যাগনিটিউড ধরে 3, 3টা 2 এর থেকেও বেশি বা 1 এর থেকেও বেশি। তাহলে এই পার্টিকুলার কেসটাতে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা রিঅ্যাক্ট্যান্টের গুলো চার্জের তুলনায় বেশি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা মানে তার মানে এটা দাঁড়াচ্ছে যে নেট চার্জ, নেট চার্জ মানে আমি বেসিক্যালি এখানে তোমার ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলছি, যে নেট চার্জ অফ দ্য activated complex is greater than the individual reactant. তাহলে ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টের তুলনায় অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা বেশি। সেখানে কি হবে, সেখানে যেটা দাঁড়াবে যে ইন অ্যাকোয়াস সলিউশন বা পোলার মিডিয়ামে অ্যাকোয়াস সলিউশন activated complex will be stabilized more than the individual reactant. তোমার কি বলা হচ্ছে দেখো, তুমি যদি এদিকে এনার্জি প্লট করো, এইটা তুমি রিয়াকশন কোঅর্ডিনেট বলো, ধরো এই একটা রিয়াকশন, এই এই যেটা হলো এটা হচ্ছে তোমার মানে কি বলবো, যখন হচ্ছে মানে মানে যখন মানে চার্জ নয়, মানে আয়নিক নয় রিয়াকশনটাকে, আয়নিক নয় রিয়াকশন মানে হচ্ছে তোমার মানে আমি একটা অ্যাক্টিভেশন এনার্জি গাছ বুঝতে চাইছি যে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট আর কি, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট এইটা। আচ্ছা, এবারে কি বলা হলো, এবারে যেটা বলা হচ্ছে যে তুমি এইটা কিছুটা স্টেবিলাইজ হবে। কারণটা কি, যে যদি তোমার ধরো মানে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট মানে এটাকে বলা ভালো হচ্ছে যে যখন মানে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টগুলো মানে আচ্ছা ঠিক আছে, আমি মানে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট মানে তুমি এইভাবে ভাবতে পারো যে ফর ইনফাইনাইট ডাইলিউট সলিউশন, মানে প্রচন্ড ডাইলিউট সলিউশন, যখন তার আয়নিক স্ট্রেংথটা বেসিক্যালি তোমার টেন্ডস টু 0, হ্যাঁ আয়নিক স্ট্রেংথটা, হ্যাঁ তখন সিচুয়েশনটা বলছি ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট যখন আয়নিক স্ট্রেংথটা হচ্ছে টেন্ডস টু 0। আজ এবারে কি বলা হলো, তাহলে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়াচ্ছে, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ানো মানে মিডিয়াম মানে ইলেকট্রোলাইটস আসছে। তাহলে ইলেকট্রোলাইটস হলে কি হবে, সে তো জানো, তুমি জানো যে Na+ বা Cl- যদি অ্যাকোয়াস সলিউশনে দেওয়া হয়, Na+ বা Cl কেন স্টেবিলাইজড হয়, কারণ Na+ টা তোমার সারাউন্ডিং যে
মানে ওয়াটার মলিকুল দিয়ে ঘেরা হয়ে যায়, তার ইলেকট্রোলাইটিক সলিউশন হলে তুমি যেটা পাবে ডি/হুকের থিওরি অনুযায়ী হচ্ছে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হবে, যেখানে ক্যাটায়নটা নেগেটিভলি চার্জ অ্যানায়ন দিয়ে ঘেরা হয়ে যাবে, আর অ্যানায়নটা নেগেটিভলি পজিটিভলি চার্জ ক্যাটায়ন দিয়ে ঘেরা হয়ে যাবে, তার জন্য একটা নেট স্টেবিলিটি পাবে। আচ্ছা, এবারে এখানে রিয়াক্ট্যান্ট এ আর বি তারা চার্জ স্পিসিস, তারা স্টেবিলাইজ হয়ে তাদের এনার্জিটা এখানে কমে গেল। আচ্ছা, এবারে তোমার যেটা হচ্ছে যে সকাল যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা সেটা তো বেশি, তার স্টেবিলাইজেশনটা কি হবে, স্টেবিলাইজেশনটা অনেকটা বেশি হবে। মানে এর ক্ষেত্রে মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে যতটা স্টেবিলাইজ হলো, রিয়াক্ট্যান্ট কিন্তু অতটা স্টেবিলাইজ হবে না। এবং এখন তুমি যদি করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি সারফেসটাকে আঁকো, দেখো এরকম হলো, এইটা কিসে না ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট। তাহলে দেখো ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট অ্যাক্টিভেশন এনার্জিটা যতটা, মানে তোমার মানে এখন দেখো অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে তোমার এতটা, আর যখন তোমার ছিল তখন অ্যাক্টিভেশন এনার্জি ছিল কতটা, এতটা। তাহলে দেখো আগে যে অ্যাক্টিভেশন এনার্জি ছিল এখন অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে। সেটাই বলছি যে যদি তোমার এমন হয় যে রিয়াক্ট্যান্টের চার্জগুলো আর অফ সেম সাইন, তখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টের তুলনায় বেশি হয়ে যাবে। সেই জন্য যেটা দাঁড়াবে যে অ্যাকোয়াস সলিউশনে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স উইল বি স্টেবিলাইজড মোর দ্যান দ্য ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্ট, এবং তার কনসিকুয়েন্স কি হবে, অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে যাবে। অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে যাবে, আর অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে গেলে কি হবে, রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করে যাবে। রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজেস। দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে মানে কেন রিয়াক্ট্যান্টের চার্জগুলো যদি সেম সাইন হয়, তাহলে কেন রিয়াকশনের রেটটা বেড়ে যায় উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। এই যে আমি পোটেনশিয়াল এনার্জি সারফেসটাকে আঁকলাম বা তোমার রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামটা আঁকলাম, সেখান থেকে পরিষ্কার হলো তো যে দেখো তোমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে হচ্ছে চার্জ স্পিসিসগুলো স্টেবিলাইজড হয়, সেটা তুমি জানো। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে তোমার যখন একটা মিডিয়ামে অনেক ক্যাটায়ন অ্যানায়ন থাকবে, তখন ক্যাটায়নগুলো অ্যানায়ন দিয়ে ঘেরা হয়ে যাবে, অ্যানায়নগুলো ক্যাটায়ন দিয়ে ঘেরা হয়ে যাবে, একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হবে। এবং আয়নিক অ্যাটমসফিয়ার যেহেতু অপোজিট চার্জটাই মেনলি আয়নিক অ্যাটমসফিয়ারে থাকে, সেখানে একটা নেট অ্যাট্রাকশন হবে, সেই জন্য একটা নেট স্টেবিলাইজেশন হবে। এবার অবভিয়াসলি যে যার চার্জের পরিমাণ বেশি, হ্যাঁ, তার ক্ষেত্রে স্টেবিলাইজেশনটা অনেক বেশি হবে। এখানে রিয়াক্ট্যান্টের তুলনায় যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তার চার্জের পরিমাণ বেশি বলে হচ্ছে সেটা অনেক বেশি স্টেবিলাইজ হচ্ছে, এবং তার রেজাল্ট হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে বলে রেট অফ দ্য রিয়াকশনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পরিষ্কার? স্যার হ্যাঁ স্যার ওখানে প্রোডাক্টটা কি স্টেবিলাইজ হবে না কিছুটা? না, প্রোডাক্টটা হচ্ছে দেখো, প্রোডাক্টটা যেটা আমি লিখেছি, প্রোডাক্টটা চার্জ স্পিসিস মানে চার্জ নেচার সম্বন্ধে আমি কোনো কথাবার্তা বলছি না। মানে প্রোডাক্টটা, হ্যাঁ, এই যে প্রোডাক্টের যে পার্টটা, প্রোডাক্টটা কিন্তু তোমার নিউট্রাল হয়, মানে এমন হতেই পারে যে একটা আয়নিক রিয়াকশন কিন্তু নেট প্রোডাক্টটা হচ্ছে তোমার নিউট্রাল হয়েছে, তাই তো। এই জন্য আমি প্রোডাক্টটা সম্বন্ধে মানে আমি এইখানে একটা যা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি, মানে প্রোডাক্টটা দেখো আমাদের মানে যেটা কথা সেটা হচ্ছে যে এফেক্টটাকে দেখার জন্য আমি যে মেকানিজমটা লিখেছিলাম, দেখো মেকানিজমে হচ্ছে এই প্রোডাক্টের চার্জ নেচার সম্বন্ধে আমি কিছু কথা বলিনি। মানে প্রোডাক্টটা যদি তোমার চার্জ স্পিসিস হয় তাহলে সে বেশি স্টেবিলাইজড হবে, আর প্রোডাক্টটা যদি নিউট্রালাইজড হয় মানে নিউট্রাল হয়, তাহলে কিন্তু মানে এই জায়গাটা আমি যা ধোঁয়াশে রেখে দিয়েছি, কারণ এটা অ্যাক্টিভেশন এনার্জি ডিটারমিনেশনে আমার কোনো কাজে আসছে না। যদি তোমার প্রোডাক্টটা চার্জ স্পিসিস হয় বা ইলেকট্রোলাইট হয়, তাহলে অবভিয়াসলি হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বা ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট স্টেবিলাইজ হবে। কিন্তু প্রোডাক্টটা নিউট্রালও হতে পারে, হ্যাঁ, প্রোডাক্টটা যদি নিউট্রাল হয় তাহলে কিন্তু তোমার বেসিক্যালি এই পার্টিকুলার কেসে কোনো এফেক্ট থাকবে না। বোঝা গেল? ওই জন্য আমি এইটা সম্বন্ধে কিছু বলিনি। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, যেমন আমি 1 নম্বর কেসটা এটা বললাম, এবারে 2 নম্বর কেসে কি, যদি জেড এ অ্যান্ড জেড বি আর অফ অপোজিট সাইন হয়, তাহলে ইফ জেড এ অ্যান্ড জেড বি আর অফ অপোজিট সাইন, তাহলে জেড এ এবং জেড বি যদি অপোজিট সাইন হয়, তাহলে বন্ড স্টেট জেরাম ইকুয়েশন কি বলছে
না এই যে জেড এ জেড বি এই যে গুণফলটা, সেই গুণফলটা বেসিক্যালি নেগেটিভ হয়ে যাবে। ধরো একজন পজিটিভ একজন যদি নেগেটিভ হয়ে যায়, একজন যদি পজিটিভ একজন যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই সাইনটা নেগেটিভ হয়ে যাবে। সাইনটা যদি নেগেটিভ হয়ে যায় তখন কি দাঁড়াচ্ছে, দেন log 10 বেস কে বাই কে জিরো এটা লেস দেন জিরো হয়ে যাবে, সেটা বলে দিচ্ছে কেটা লেস দেন কে জিরো হয়ে যাবে। তার মানেটা কি? মানেটা দাঁড়াচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন এই পার্টিকুলার কেসে decreases with ionic strength of the, এই পার্টিকুলার কেসে রেট অফ দ্য রিয়াকশন ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য রিয়াকশন। আচ্ছা আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। ধরো এই এক্সাম্পলটা CO অ্যামোনিয়া হোল 5 Br 2 প্লাস প্লাস OH মাইনাস, সেইখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে CO NH3 হোল 5 OH পুরোটা হচ্ছে 2 প্লাস। একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই বিআরটা বেরিয়ে গেছে, এই ওএইচটা এখানে ঢুকে গেছে, প্লাস হচ্ছে বিআর মাইনাস। তাহলে এই একটা রিঅ্যাকশন কনসিডার করছি। তাহলে এই পার্টিকুলার কেসে এইটাকে যদি তুমি এ বলো, তার করসপন্ডিং চার্জটা কত, +2। এইটাকে যদি তুমি বি বলো, তার করসপন্ডিং চার্জ জেড বি ইকুয়াল টু -1, তখন দেখো জেড এ ইন্টু জেড বি এটা কত হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার কেসে তুমি যদি √i এটা হচ্ছে 0, একটা log 10 বেস কে বাই কে জিরো, যদি প্লটটাকে পড়ো তাহলে কি দেখতে পাবে, মানে জেড এ জেড বি যদি -2 হয়ে যায় তাহলে log 10 বেস কে বাই কে জিরো এটা তাহলে -2.036 ইন্টু √i, অর্থাৎ একটা প্লট পাবে এরকম, যার স্লোপটা হয়ে গেল তোমার -2.036। আচ্ছা এবার এই পার্টিকুলার কেসে তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই পার্টিকুলার কেসে দেখো যে ওভারঅল চার্জ অফ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তার মডিউলাসটা জেড এ প্লাস জেড বি এটা ইজ লেস দেন দ্য ওভারঅল চার্জ অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে জেড এ এইটা আর হচ্ছে তোমার ধরো প্লাস জেড বিটা যে ইন্ডিভিজুয়াল চার্জের যোগফল তার তুলনায় এটা কিন্তু তোমার কম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কম হয়ে গেলে কি হবে, কম হলে যেটা হবে যেটা ওই একই ব্যাপার আর কি, আগের মতো, জাস্ট মানে অ্যাক্টিভেটেড কম্পিউটার লেস স্টেবিলাইজড হবে। কমপ্লেক্স ইজ less stabilized than A or B, এটা মানে A আর B মানে রিঅ্যাকট্যান্টের জন্য কম স্টেবিলাইজ হবে, অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজ করবে, রেট ডিক্রিজ করবে, রেট অফ দ্য রিঅ্যাকশন ডিক্রিজ করবে। ঠিক আছে? আর তুমি যদি ছবিতে দেখাতে চাও,
এখানে তোমার একটা এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি প্লট করছো, দিকে রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছো। এই ধরো এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট। আর ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট হলে দেখো এইটা কম স্টেবিলাইজ হলো, এইটুকু স্টেবিলাইজ হয়েছে, এইটা কিন্তু একটু বেশি স্টেবিলাইজ হয়েছে এইখানে। আমি জাস্ট এই করলাম আর কি। হ্যাঁ, মানে তোমার এটা আবার বলছি যে এই জায়গাটা ধোঁয়াশা আমি রেখে দিচ্ছি। তাহলে এবার দেখো অ্যাক্টিভেশন এনার্জি, দেখো যে আগে যে অ্যাক্টিভেশন এনার্জি ছিল, মানে এইটা ছিল আগে অ্যাক্টিভেশন এনার্জি, মানে আগে অ্যাক্টিভেশন এনার্জি ছিল এতটা, এইখান থেকে এতখানি। আর এখন অ্যাক্টিভেশন এনার্জি তোমার হয়ে যাচ্ছে এইখান থেকে এতখানি। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ অ্যাক্টিভেশন এনার্জিটা বেড়ে গেছে আর কি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর কেস হলো, যেখানে কিন্তু যদি জেড এ জেড বি অপোজিট সাইন হয়, তাহলে কিন্তু রেট অফ দ্য রিয়াকশনস একটু ডিক্রিজ করে যেতে পারে উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। আচ্ছা, আর থার্ড যে একটা কেস আমি কনসিডার করছি, যেখানে জাস্ট এ বা বি তার যে করসপন্ডিং চার্জ জেড এ জেড বি তার কোনো একজন জিরো, তাহলে আইদার এ অর বি ইজ নিউট্রাল, এ আর বি এর মধ্যে কোনো একজন নিউট্রাল, তাই তো? তখন কি হবে, জেড এ জেড বি গুণফলটা জিরো হয়ে যাবে। মানে একটা নিউট্রাল হয়ে যাওয়া মানে কি, মানে যে কোনো একজনও হতে পারে, দুজনও হতে পারে। আমি জাস্ট মানে মানে আইদার এ অর বি অর বোথ লিখে দিই, বোথ। হ্যাঁ, ইজ শুধু এখন হবে না, ইজ আর আর নিউট্রাল, আর দুজন নিউট্রাল হলো তো মানে বেসিক্যালি মানে দুজন নিউট্রালটা এখানে আসলে আলাদা করে বলার দরকার পড়ে না। তাহলে দুজন নিউট্রাল হলে এই ধরনের কেসটা আমরা আগে প্রচুর কনসিডার করেছি, মানে সেটা তার আয়নিক রিয়াকশন হলো না, সেটা নর্মালি এ আর বি দুজনের মধ্যে কোনো একজন নিউট্রাল। তাহলে জেড এবং জেড বি এই দুজনের মধ্যে অ্যাটলিস্ট একজন জিরো হয়ে গেলে তার গুণফলটা অটোমেটিক্যালি জিরো হয়ে গেল। তাহলে অটোমেটিক্যালি যদি জিরো হয়ে যায়, তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ লগ 10 বেস কে বাই কে জিরো, এইটা বেসিক্যালি জিরো হয়ে গেল, সেখান থেকে কে ইকুয়াল টু কে জিরো হয়ে গেল। এবং এই পার্টিকুলার কেসে যে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন হ্যাজ নো এফেক্ট, স্ট্রেংথ of the solution has no effect on the rate or rate constant of the reaction, rate or rate constant of the reaction। ঠিক আছে এটা। আচ্ছা, এবারে এর একটা স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি এই ইনভার্সন অফ কেন সুগার কনসিডার করছি। কেন সুগার নিশ্চয় তুমি, কেন অ্যাসিড ক্যাটালাইজ তুমি করতে পারো এইটা, সেইখান থেকে হচ্ছে তোমার ইনভার্টেড সুগার তৈরি হলো আর কি। এই রিয়াকশন ল্যাবরেটরিতে তুমি করো, এই ইনভার্সন অফ কেন সুগার যখন তুমি করো, ওই চিনির একটা 30% সলিউশন নাও, সেখানে তুমি একটা ক্যাটালিস্ট দাও, সেই ক্যাটালিস্টটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাসিড। সেখান থেকে ইনভার্সন হচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এই যে কেন সুগার যেটা, মানে এইখানে এইচ প্লাস আছে বটে, কিন্তু এইখানে কেন সুগারটা তার চার্জটা হচ্ছে জিরো। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু তোমার ওই আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার কোনো এফেক্ট থাকবে না। আচ্ছা, বেসিক্যালি এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে যে যে দুজনের মধ্যে একজন বা দুজন যদি নিউট্রাল হয়ে যায়, তখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ আর রিঅ্যাক্ট্যান্টের নেট চার্জ সেটা কিন্তু সমান। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইন দিস কেস চার্জ অফ activated complex
is equal to the চার্জ অফ রিঅ্যাক্ট্যান্ট। তুমি দেখো না এখানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা তৈরি হবে তারও চার্জ +1 হবে, আর রিঅ্যাক্ট্যান্টেরও চার্জ হচ্ছে তোমার +1। তাহলে ইন দিস কেস চার্জ অফ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইকুয়াল টু দ্য চার্জ অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। সেখানে কি হবে, they will be stabilized to an equal extent in aqueous solution। তার জন্য কি হবে, অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হবে না, অ্যাক্টিভেশন এনার্জি রিমেন্স আনচেঞ্জড। সেখান থেকে rate of the reaction remains unaltered or unchanged। এবং যদি তুমি ছবিতে দেখো এইখানে ধরো একটা এনার্জি তুমি লিখছো, মানে ইউজুয়ালি পোটেনশিয়াল এনার্জি বলা হচ্ছে, একটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এইটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট। এটা যতখানি স্টেবিলাইজ হয়েছে, এটাকে আমি এক্স্যাক্টলি ততখানি স্টেবিলাইজ করলাম। এইটা দেখো এখানে যা আগে যা অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এখন অ্যাক্টিভেশন এনার্জি তোমার এক্স্যাক্টলি একই আছে। আবার এই জায়গাটা ধোঁয়াটে, এই যে আগে যে অ্যাক্টিভেশন এনার্জি ছিল এখনো অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার বেসিক্যালি ততটাই আছে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে অ্যাক্টিভেশন এনার্জিটা আনঅল্টার্ড রয়ে গেল। আর যদি তুমি এই প্লটটাকে আঁকো, √i log 10 বেস k/k0, এইটা তোমার ওই যে 1 যে ভ্যালুটা, 1 ভ্যালুতে জাস্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে পরিষ্কার যে বর্নস্টেড জেরাম ইকুয়েশন থেকে আমি যা বিভিন্ন টাইপ রিঅ্যাকশনের জন্য রেট অফ দ্য রিঅ্যাকশন উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়বে না কমবে না একই থাকবে সেটাকে বুঝতে পারলাম, এবং তার যে করসপন্ডিং ইন্টারপ্রিটেশনটা, সেটা ইন্টারপ্রিটেশনটা আমরা এখানে কিন্তু করলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে যা বলেছি এখন পর্যন্ত? স্যার ওটা 1 না 0 হবে? এটা 0 হবে, সরি এটা 0 হবে। এটা 0 হবে, আগেগুলো 0 লিখেছিলাম তো, 0 হবে। আচ্ছা। দেখো যা বলেছে এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার? কি রে ছেলেটা? আচ্ছা আচ্ছা, দেখো এই যে বস্টন জেরাম ইকুয়েশনটাকে করলাম, সেই ইকুয়েশনটা ভীষণ ডাইলিউট সলিউশনের জন্য সত্যি। এবার সলিউশনটা যদি অতটা ডাইলিউট না হয়, তখন কিন্তু এই যে অ্যানালিসিসটা করেছো সেইখান থেকে যে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি পাবে সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মিলবে না, কারণ তখন ডিভাইসিক্যাল লিমিটিং লটাই সত্যি নয় আর কি। তাহলে যদি সলিউশনটা অতটা ডাইলিউটেড না হয়, তাহলে আমি একটা জাস্ট ইফ দ্য solution is not so much dilute, then theoretical value does not agree with the experimental value। মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে তুমি কি রেজাল্টটা পাচ্ছ, সেই রেজাল্টটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মিলবে না। তখন ওয়ে আউটটা কি?
ওয়ে আউটটা হচ্ছে, মানে এটা হচ্ছেটা কি, মানে ডিবাইহিউকেল লিমিটিং ল হ্যাজ টু বি মডিফাইড, মানে ডিবাইহিউকেল লিমিটিং লটাই তখন আর সত্যি নয় আর কি। তখন যে ইকুয়েশনটা হয় আর কি, ফাইনাল ইকুয়েশনটা, যে ফাইনাল ইকুয়েশনটা আসলে তুমি বলতে পারো যে ডিবাইহিউকেল অনসাইগার থিওরি থেকে এসছে। এটা অ্যাকচুয়ালি একটা এম্পিরিক্যাল ইকুয়েশন থেকে আসে আর কি। হ্যাঁ, যেই এম্পিরিক্যাল ইকুয়েশনটা তোমার দেখতে হয় এরকম, লগ 10 বেস কে বাই কে জিরো, যে এম্পিরিক্যাল ইকুয়েশন ডেভিস দিয়েছিল আর কি, সেটা এরকম দেখতে। এই যে 1.018 জেড এ জেড বি, তার সঙ্গে তো রুট আই ছিল। এই রুট আই এর বদলে তোমার ওই ডিবাইহিউকেল অনসাইগার থিওরি থেকে যেটা আসে, সেটা হচ্ছে রুট আই ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার অফ আই মাইনাস 0.30 আই, এরকম একটা ইকুয়েশন দিয়ে তোমার জিনিসটা আসে আর কি। হ্যাঁ, তাহলে এইটা যেটা হচ্ছে যে তুমি ডিবাইহিউকেল লিমিটিং ল তার বদলে ইউজ করছো ডিবাইহিউকেল অনসাইগার থিওরি, বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো একটা ডেভিস তার একটা এম্পিরিক্যাল রিলেশন আছে, সেটাকে তুমি ইউজ করে ফাইনাল ইকুয়েশন তোমার এরকম ফর্মে আসবে আর কি। তাহলে এইটা নিয়ে ডিসকাশন ইউজুয়ালি করা হয় না, কারণ আমরা বেসিক্যালি ডাইলিউট সলিউশনের জন্যই আলোচনাটাকে করছি। সেখানে এটা তোমার কাজে লাগে না, কিন্তু এটা জেনে রাখবে যে যদি ডিবাইহিউকেল লিমিটিং লটা মানে মানে সলিউশনটা যথেষ্ট ডাইলিউটেড না হয়, তখন কিন্তু ডিবাইহিউকেল লিমিটিং লটা ভ্যালিড থাকবে না। আর ডিবাইহিউকেল লিমিটিং লটা যদি ভ্যালিড না থাকে, তখন কিন্তু তোমার এই ইকুয়েশনটা এইরকম ভাবে মডিফাইড হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল তো? এটা একটুখানি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখ। আচ্ছা আচ্ছা, এবারে আমি আরেকটুখানি কমপ্লিকেটেড একটা এক্সাম্পলে যাই। মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, সেই আলোচনাটা হচ্ছে তোমার দুটো রিয়াক্ট্যান্ট ছিল, এ আর বি। এবার এমন তো হতেই পারে যে দুটো রিয়াক্ট্যান্টের বদলে মোর দ্যান টু রিয়াক্ট্যান্টস আছে। হ্যাঁ, মোর দ্যান টু রিয়াক্ট্যান্টস হলে তুমি সেইটাকে কেমন করে অ্যানালাইজ করবে আর কি। ঠিক আছে, ধরে নাও নেক্সট যে সিচুয়েশনটা আমি বলছি, যে মানে একটা মোর কমপ্লেক্স এক্সাম্পল, এটা। আচ্ছা, এটা আমি বেশি কথাবার্তা কম বলবো, কিন্তু জাস্ট ডিসকাসটা আমি করে দিচ্ছি। দেখো, ধরো তুমি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এরা একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে, যার ফরওয়ার্ড ডিরেকশন রেট, ফরওয়ার্ড প্রসেসটা রেট কনস্ট্যান্ট কে ওয়ান, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান, এবং এই ইকুইলিব্রিয়ামটা হচ্ছে তোমার ফার্স্ট ইকুইলিব্রিয়াম। আর ফাইনালি এক্সটা উইথ রেট কনস্ট্যান্ট কে টু তোমার প্রোডাক্টে যাচ্ছে, এবং প্রোডাক্টের চার্জ নেচার সম্বন্ধে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। আর এবার আমি ধরে নিচ্ছি মানে টিপিক্যাল কেসে, যে এ তার চার্জটা জেড এ, বি তার চার্জটা জেড বি, আর সি তার চার্জটা জেড সি, আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স যেটা, তার চার্জটা হচ্ছে তোমার তখন জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। তাহলে এই যদি মেকানিজম হয়, তা তার জন্য তুমি প্রথম থেকে পুরো কাজটাকে করতে পারবে। কি করতে পারবে তো? মানে এই যদি আমার মেকানিজম হয়, তাহলে তোমার আমি জাস্ট মানে স্টেপগুলো দেখাচ্ছি আর কি। প্রথম স্টেপে তোমাকে কি লিখতে হচ্ছে না, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যেটা বেসিক্যালি তোমার কে, এইটা হচ্ছে এ তার অ্যাক্টিভিটি বাই এইটা এইটা এইটা। আর এইটা তুমি এবারে লিখতে পারবে গামা অফ এক্স ইন্টু সি এক্স বাই সি জিরো, নিচে হচ্ছে গামা অফ এ সি এ বাই সি জিরো, গামা অফ বি সি বি বাই সি জিরো, গামা অফ সি 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 বাই
C0 এইভাবে। তো সেইখান থেকে তুমি এক্স এর কনসেন্ট্রেশনটা এখান থেকে বের করে নেবে। হ্যাঁ, মানে এটা মানে আগেরটা যেমন করে লিখেছি এখানে এক্স্যাক্টলি সেই রকম ভাবে লিখছি। সেখানে তুমি এক্স এর কনসেন্ট্রেশনটা বের করে নেবে। সেটা তোমার এই কে থাকবে, তার সঙ্গে গামা এ, গামা বি, গামা সি বাই গামা এক্সটা থাকবে এটা, এবং তার সাথে যেগুলো থাকে মানে তোমার তোমার একটা C0 তার স্কোয়ার থাকবে এখানে, মানে একটা C0 এখানে দুটো কেটে কেটে একটা C0 স্কোয়ার থাকবে, আর তার সাথে হচ্ছে CA, CB আর CC থাকবে, CXটা। ঠিক আছে তো? তাহলে এবারে এইখান থেকে রেট অফ দ্য রিয়াকশন ভিটা হচ্ছে K2 ইন্টু CX, এটা K2 ক্যাপিটাল K গামা এ, গামা বি, গামা সি বাই গামা এক্স, এখানে একটা C0 স্কোয়ার আছে, এইটা ইন্টু CA, CB, CC হয়ে গেল। তাহলে এইখান থেকে যেটা রেট কনস্ট্যান্ট, যেটা মানে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট দাদা, স্মল কে K2 K বাই C0 স্কোয়ার গামা এ, গামা বি, গামা সি ডিভাইডেড বাই গামা এক্স, এটা। তাহলে দেখো এই পর্যন্ত একদম জাস্ট ওই আগেরটা যেমন করে অ্যানালাইজ করা হয়েছিল সেই মতো করে পুরো জিনিসটা আমি করে ফেললাম আর কি। ঠিক আছে, তো এটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আর এবারে যখন তোমার মানে আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন হচ্ছে, আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য গামা এ, গামা বি, গামা সি, গামা এক্স সব তুমি জাস্ট 1 করে নিলে, তখন যে রেট কনস্ট্যান্টটা সেটা K0 হয়ে যাচ্ছে। K0টা হয়ে যাচ্ছে তোমার এখান থেকে K2 ক্যাপিটাল K বাই C0 স্কোয়ার। তাহলে দেন যেটা দাঁড়াচ্ছে K ইকুয়াল টু K0 গামা এ, গামা বি, গামা সি বাই গামা এক্স হয়ে গেল। তাহলে K বাই K0 এটা হয়ে যাচ্ছে গামা এ, গামা বি, গামা সি বাই গামা এক্স লগ 10 বেস K বাই K0, এইটা কত হচ্ছে লগ 10 বেস গামা এ প্লাস লগ 10 বেস গামা বি প্লাস লগ 10 বেস গামা সি মাইনাস লগ 10 বেস গামা এক্স, এটা। আচ্ছা, এবারে তুমি ডিভাইহিউকেল লিমিটিংটাকে ইউজ করো। দেখো এই পর্যন্ত একদম আগের মতো পুরো ফ্ল্যাট। এবারে রেজাল্টটাকে এটা পাল্টাচ্ছে, জাস্ট যখন তুমি ডিভাইহিউকেল লিমিটিংটাকে ইউজ করছিলে তখন ওখানে যেমন দুটো স্পিসিস ছিল, এখানে তিনটে স্পিসিস হচ্ছে। তো এখানে কি হবে, ডিভাইহিউকেল লিমিটিংটা ইউজ করলে মাইনাস A0 জেড এ তার স্কোয়ার রুট ওভার অফ আই মাইনাস A0 জেড বি তার স্কোয়ার রুট ওভার অফ আই মাইনাস A0 জেড সি তার স্কোয়ার রুট ওভার অফ আই মাইনাস প্লাস A0, এখন চার্জটা হয়েছে জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এটা হবে A0। দেখো তুমি খেয়াল করে, তাহলে ভেতরে কি হবে, এই জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি তার স্কোয়ার মাইনাস জেড এ স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার প্লাস জেড সি স্কোয়ার, সেটা কত হয় 2 ইন্টু, তুমি জানো তো এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তার ফর্মুলা তুমি বসাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। তাহলে 2ab মানে জেড এ জেড বি প্লাস জেড বি জেড সি প্লাস জেড সি এটা প্লাস হচ্ছে জেড সি জেড এ ইন্টু রুট ওভার অফ আই। তাহলে এইটাকে যদি তুমি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড and in aqueous solution এটা কত দাঁড়াবে 1.018 ইন্টু জেড এ জেড বি প্লাস জেড বি জেড সি প্লাস জেড সি জেড এ ইন্টু রুট ওভার অফ আই। তাহলে
দেখো এই বন্ডসের জেরাম ইকুয়েশনটা যখন তুমি লিখছো তখন কিন্তু ওই শুধুমাত্র একটা টার্ম না, এখানে অ্যাডিশনালি তোমার দুটো টার্ম চলে এসেছে। আচ্ছা, এবারে দেখো, এবারে আমাকে যে অ্যানালিসিসটা এখন কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে গেল। কমপ্লিকেটেড কিরকম ভাবে হয়ে গেল, যে আগের ক্ষেত্রে তোমার জেড এ এবং জেড বি দুটো মাত্র স্পিসিক আছে, তাদের চার্জ নিয়ে কথাবার্তা বললেই আমার চলে যাচ্ছিল। এখন কিন্তু জেড এ, জেড বি, জেড সি তিনজনের চার্জ নিয়ে কথাবার্তা বলতে হবে। দেখো তুমি এবারে যখন অ্যানালিসিসটাকে করছো, যে কে সমানে যে জেড এ, জেড বি আর জেড সি আর অফ সেম সাইন। ধরো জেড এ, জেড বি এন্ড জেড সি আর অফ সেম সাইন, তাদের যদি সেম সাইন হয়, হ্যাঁ, মানে সবাই পজিটিভ বা সবাই নেগেটিভ, যদি এরকম হয় জেড এ, জেড বি, জেড সি তারা যদি সবাই পজিটিভ এবং সবাই নেগেটিভ হয়, তখন সিচুয়েশনগুলো কি হবে একটুখানি তোমাকে দেখতে হবে। জেড এ, জেড বি এবং জেড সি, দেখো যদি তারা সেম সাইন হয়, খেয়াল করো এইখানে কি হচ্ছে, যে সবাই পজিটিভ হলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও, সবাই নেগেটিভ হলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। সেখানে এই পার্টিকুলার কেসে দেন লগ কে বাই কে জিরো অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। তাহলে এখান থেকে কেটা গ্রেটার দেন কে জিরো হবে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে rate of the reaction increases with increasing ionic STREN ionic strength of the solution। আচ্ছা, এর এক্সপ্লেনেশনটা একই রকমের আগের মতো, যে যদি তারা সেম সাইন হয় তাহলে ইন্ডিভিজুয়াল রিঅ্যাকট্যান্ট গুলোর যা চার্জ হবে পরে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা তো অনেক বেশি হবে। এবারে যদি আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন আমি বাড়াই, তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা অনেক বেশি স্টেবিলাইজ হবে দ্যান দ্য রিঅ্যাকট্যান্ট। আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যদি রিঅ্যাকট্যান্টের তুলনায় অনেক বেশি স্টেবিলাইজড হয়ে যায়, তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাবে, আর অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে হচ্ছে তোমার রেট অফ দ্য রিঅ্যাকশনটা বেড়ে যাবে। সেখানে এক্সপ্লেনেশনটা এখানে ছবি টবি দিয়ে দেখানোর চেষ্টা দেখাচ্ছি না, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে মানে আগের যে অ্যানালিসিসটা করেছো সেই অ্যানালিসিস অনুযায়ী হচ্ছে তোমার এরকম হবে আর। আচ্ছা, এবারে যদি এমন হয় যে জেড এ, জেড বি, জেড সি এই তিনজনের মধ্যে দুজন একই সাইন, অন্যজন হচ্ছে অপোজিট সাইন, তাহলে এখানে ধরো যে জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন, হ্যাঁ, বাট জেড সি ইজ অফ অপোজিট সাইন। মানে নেক্সট যেটা সিচুয়েশন হতে পারে যে তোমার তিনজনের মধ্যে দুজনের এক সাইন আর আরেকজনের অন্য সাইন, মানে আমি এখানে ধরে নিচ্ছি জেড এ এবং জেড বি আর অফ সেম সাইন আর জেড সি আর অফ অপোজিট সাইন। যদি এই সিচুয়েশনটা হয় তখন কি হবে? আচ্ছা, তখন কিন্তু তোমার বিভিন্ন রকমের সিচুয়েশন হতে পারে। মানে কি হবে এ বোঝা বেশ কঠিন। কি হবে কঠিন, ধরো আমি এখানে ধরো 1 নম্বর সিচুয়েশন একটা আমি এক্সাম্পল হিসেবে বললে বুঝতে পারবে। মানে আমি যখন দুজনের সেম সাইন আর একজন যদি অপোজিট সাইন হয় না, তাহলে তোমার ওই যেটাকে বলছি যে মানে মানে এই যে পার্টটা, এই পার্টটা সেইটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বা একটা স্পেশাল কেসে তোমার জিরো হয়ে যেতে পারে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে হতে পারে আর কি, আর স্পেশাল এক্সাম্পল ধরে। মানে যদি দুজন সেম সাইন হয়, একজন অপোজিট সাইন হয়, তখন কিন্তু তুমি দেখেই কিছু বলতে পারবে, তখন তোমার স্পেসিফিক এক্সাম্পল লাগবে। ধরো আমি একটা কেস বলছি যে জেড এটা ধরে নাও +1, জেড বিটা ধরে নাও তোমার +2, আর জেড সিটা ধরে নাও তোমার -3। তা যদি হয় তাহলে এই যে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি, যদি তুমি দেখো জেড এ জেড বি তোমার 2 হয়ে গেল +2, জেড এ জেড সি তোমার -3 হয়ে গেল, আর জেড বি জেড সি তোমার -6 হয়ে গেল। তাহলে ওভারঅল কত হলো? -7 হলো, তাই তো? জেড এ জেড বি তুমি গুণ করেছো, জেড এ জেড সি গুণ করেছো, আর জেড বি জেড সি করেছো, -7 হচ্ছে। এই পার্টিকুলার ক্ষেত্রে -7 মানে তোমার রেট অফ দ্য রিঅ্যাকশন ডিক্রিজ করবে, তাহলে রেট ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন
আই আর রুট আই, আই স্ট্রেন্থ বাড়ানোর সাথে সাথে রেট ডিক্রিজ করবে এটা। আচ্ছা, আর একটা এক্সট্রিম ধর আমি বললাম, ধরো জেড এটাকে আমি নিয়ে নিচ্ছি +3, জেড বিটাকে নিচ্ছে তোমার +2, আর জেড সিটাকে নিচ্ছে তোমার লেটসে এই ধরো -1। তাহলে এই পার্টিকুলার কেসে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি কত হচ্ছে? দেখো 3 + 2 মিলে হচ্ছে +6 হলো প্রথমেরটা, +6 হলো জেড এ জেড বি, জেড এ জেড সি -3 হলো, জেড বি জেড সি -2 হলো। তাহলে কত হলো ওভারঅল জিনিসটা? +1। এই পার্টিকুলার কেসে কি হবে? রেট increases with increase in I, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে আর একটা এক্সাম্পল তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করবে, মানে আদৌ সেটা পাওয়া সম্ভব কিনা। যে এমন হলো যে তোমার জেড এ জেড বি জেড সি এমন তুমি নিলে যে এই তিনটাকে যোগ করলে সেটা তোমার 0 হয়ে যায়। অফেন এক্ষুনি তোমার মনে আসছে কি যে এটা কি হলে হতে পারে? একটু ভেবে দেখো তো, যে জেড এ জেড বি জেড সি এমন কিছু কি তুমি নিতে পারবে, হ্যাঁ, যাতে করে হচ্ছে যে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে যায়। এটা ভেবে দেখো তো সম্ভব কিনা। দেখো আমি একটা বলার চেষ্টা করছি, মানে ঠিক করছি কিনা জানি না। ধরো তোমার 3 নম্বর, ধরো জেড এটা হচ্ছে তোমার +4, জেড বিটা হচ্ছে তোমার +3, আর জেড সিটা হচ্ছে -2। আর ঠিক করলাম, 3 4 12, 8 8 6 14 হয়ে যাচ্ছে না, এটা ভুল হচ্ছে। স্যার স্যার 2 2 -1। মানে এটা দেখো 4 2 2, হ্যাঁ তুমি 2 2 -1 হলো হবে, একই ব্যাপার। এটা দেখো আচ্ছা দাঁড়া, 2 2 -1 আমি দেখে নিই একবার, এক সেকেন্ড। ধরো এরকমও সিচুয়েশন বলছে +2 +2 -1, হ্যাঁ। তাহলে দেখো এখানে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি, এটা কি হচ্ছে তোমার 2 + 2 মিলে +4, জেড এ জেড সি মানে -2, আর জেড বি জেড সি মানে -2, তখন এই পার্টিকুলার কেসে 0 হয়ে গেল। যখন 0 হয়ে গেল তখন কি হচ্ছে, এই রেট remains unchanged with the variation of ion exchange। তাহলে দেখো যে যদি তোমার জেড এ জেড বি তারা মানে মানে তিনজনের মধ্যে দুজন একই সাইন অন্যজন অপোজিট সাইন হয়, তখন কিন্তু যা খুশিই ঘটতে পারে। পুরোটাই কিন্তু কেস টু কেস নির্ভর করবে। মানে তুমি যেমন আগে মানে জেড এ জেড বি জেড সি সেম সাইন হয়, তুমি নেসেসারি বলে দিচ্ছ যে রেটটা বাড়বে উইথ ইনক্রিজ ইন আয়ন স্ট্রেংথ অফ দ্য সলিউশন, কিন্তু যখন দুজন সেম চার্জ এখন একজন অপোজিট চার্জ হবে তখন কিন্তু ব্যাপারটা তুমি এরকম করে বলতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি এরকম সিচুয়েশন হয়, নেক্সট কেস 3 তে, যে ধরো ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ নিউট্রাল, তিনজনের মধ্যে দুজন ধরো নিউট্রাল, ধরে না তুমি ফর দ্য টাইম জেড সি ইকুয়াল টু 0 হয়ে গেল, তখন কি দাঁড়াচ্ছে, এই যে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি, এটা জাস্ট সিম্পলি কি হচ্ছে জেড এ জেড বি হয়ে গেল এইটা। তখন দেখো এই লগ 10 বেস কে বাই কে জিরো, এই বনস্টের জেরাম ইকুয়েশনটা 1.018 জেড এ জেড বি ইন্টু √i হয়ে গেল। দেখো এই পার্টিকুলার কেসে তোমাকে আর আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না, মানে এটা আগে যেমন করে তুমি ভেবেছিলে, মানে আগে মানে যদি দুজন স্পিসিস শুধুমাত্র থাকতো, মানে যদি শুধুমাত্র এ বি সি এর মধ্যে শুধুমাত্র এ আর বি থাকতো,
সি না থাকতো তাহলে তার জন্য যেমন এফেক্টটা হয় এক্স্যাক্টলি একই রকমের। তাহলে এটা হচ্ছে সিমিলার টু দ্য রিয়াকশন ওই এ টু দি পাওয়ার জেড এ প্লাস বি টু দি পাওয়ার জেড বি থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে না, যে রিয়াকশনটা আমি কনসিডার করেছিলাম, এখন তার মতো করে পুরো অ্যানালিসিসটা। তাহলে দেখো যে তিনটে রিয়াক্ট্যান্টের মধ্যে যদি একজন নিউট্রাল হয়ে যায় তাহলে অ্যানালিসিসটা হচ্ছে একদমই জাস্ট মানে ওই থার্ড পিসিসটাকে একটা নিউট্রাল সেটা না থাকলে যেমন করে অ্যানালিসিসটা হয় এক্স্যাক্টলি সেই রকমের অ্যানালিসিসটা হয়ে যাবে, যেটা আমি অলরেডি কনসিডার করেছি এইটা। আর ফাইনালি কেস 4 এ যদি এমন হয়ে যায় যে ইফ টু মানে অ্যাট লিস্ট two of the reactants are neutral, তখন কি দাঁড়াচ্ছে, তখন এই যে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি এটা তো জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে যাচ্ছে। তার জিরো যদি হয়ে যায় তাহলে তোমার কোনো এফেক্ট থাকবে না, এটা হয়ে যাবে। এবং তখন যেটা দাঁড়াবে যে লগ 10 বেস কে বাই কে জিরো, এই যে পার্টটা, এই পার্টটা দেখো তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তাহলে দ্যার ইজ নো এফেক্ট, no effect of ionic strength on the rate or rate constant of the reaction. So there is no effect on ionic strength on the rate or rate constant of the reaction. তখন কিন্তু ionic strength এর কোনো এফেক্ট থাকছে না on the rate or rate constant of the reaction. ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে চারটে কেস কনসিডার করলাম। প্রথম কেসটা হচ্ছে তারা সেম সাইন, সেম সাইন হলে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে রেট অফ দ্য রিঅ্যাকশনসটা বাড়বে। যদি দুজন সেম সাইন একজন অপোজিট সাইন হয় তাহলে এই যে জেড এ জেড বি জেড সি তাদের ম্যাগনিটিউড গুলো কত কত তার উপরে বেস করে যে কোনো সিচুয়েশনই ঘটতে পারে। মানে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে রেট অফ রিঅ্যাকশন বাড়তে পারে, কমতে পারে, আবার কনস্ট্যান্টও থাকতে পারে। হ্যাঁ, আর এবারে যদি এমন সিচুয়েশন হতো যে তিনটে রিঅ্যাকট্যান্টের মধ্যে একজন নিউট্রাল, তাহলে আয়নিক স্ট্রেংথের যে এফেক্টটা তার যে এক্সপ্লানেশনটা জাস্ট দুটো রিঅ্যাকট্যান্ট ইনভলভ থেকে ওই তোমার দুটো আয়নিক রিঅ্যাকট্যান্ট ইনভলভ হয়ে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তার জন্য যেমন ডিসকাশনসটা একজাক্টলি সেম টাইপের ডিসকাশনস হয়ে যাবে। আর যদি তোমার অন্ততপক্ষে দুজন নিউট্রাল হয়ে যায় তাহলে কিন্তু তুমি ওই দেখতে পাচ্ছ যে ওভারঅল জেড এ জেড বি জেড এ জেড সি আর জেড বি জেড সি এইটাকে গুণফলটা জিরো হয়ে যাচ্ছে। আর গুণফলটা জিরো যখন হয়ে যাবে তখন সেই পার্টিকুলার কেসে তুমি বেসিক্যালি কোনো এফেক্ট দেখতে পাচ্ছ না। হ্যাঁ, এইটা ধরো একটা স্পেসিফিক এক্সাম্পল আমি জাস্ট একটু দিই। ধরো এই এক্সাম্পলটা খুব কমন এক্সাম্পল, যে হাইড্রোজেন পারক্সাইড অ্যাসিড মিডিয়ামে বিআর মাইনাসের সঙ্গে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে তৈরি করছে হচ্ছে তোমার H2O প্লাস হাফ ধরো বিআর, একটা রিয়াকশন। তাহলে এখানে অ্যাকচুয়ালি তিনটে রিয়াকশন ইনভলভ আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো জেড এটা বেসিক্যালি জিরো হয়ে গেছে, জেড বিটা হচ্ছে তোমার +1 আর জেড সিটা হচ্ছে তোমার -1 এইটা। তার ক্ষেত্রে জেড এর ক্ষেত্রে জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি, এই যে ভ্যালুটা এখানে জেড এটা জিরো মানে এ থাকবে না, এ থাকবে না, ওই জেড বি জেড সিটা থাকবে, জেড বি জেড সিটা হচ্ছে তোমার -1 হয়ে যাচ্ছে, তাই তো? ব্যাপারটা -1 হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি দেখো লগ 10 বেস কে বাই কে জিরো, এটা জাস্ট তোমার -1.018 ইন্টু √i হচ্ছে। তার মানে তুমি যদি এই পার্টিকুলার কেসে প্লটটাকে আঁকার চেষ্টা করো, লগ 10 বেস কে বাই কে জিরো, এটা জিরো ভ্যালু আর √i এর ভ্যালু এইটা হলো জাস্ট
স্লোপটা হয়ে গেল তোমার -1.01। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট, মানে প্রাইমারি পার্ট যেটা, প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট নিয়ে যে কথাবার্তাগুলো বলার, সেগুলো আমরা বললাম। তাতে তোমার কোনো কিছু বুঝতে বা ইত্যাদি করতে কোনো অসুবিধা আছে কিনা, মানে যা বলেছি তুমি সেটা বুঝতে পারলে কিনা একটু আমি বলে না। মানে এখান থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন্স পড়ে, নেটে বা ইত্যাদি পরীক্ষাতে না তোমার দেখবে খুব ফ্রিকোয়েন্ট বেসিসে কোশ্চেন করেছে, প্রচুর কোশ্চেন আছে। মানে যেটা হচ্ছে, মানে ইউজুয়ালি বিএসসি লেভেলে তোমার ওই দুটো রিয়াকশন A+B, সেখান থেকে প্রোডাক্ট হচ্ছে এইটাই জাস্ট পড়া হয় প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বা প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্টের কনটেক্সটে, কিন্তু তিনটে রিয়াকশন মিলেও যে তুমি একই রকমভাবে অ্যানালিসিসটা করতে পারো সেটা কেনার দরকার। নেটে একবার একটা কোশ্চেন পড়েছিল যেখানে হচ্ছে ওই ওই ধরনের সিচুয়েশনগুলো ছিল আর কি, যে তোমাকে মানে ওই মানে যেটা তুমি ওই দুটো রিয়াকশন দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না আর কি, তিনটে রিয়াকশন মিলেই তোমাকে জাস্ট ব্যাপারটাকে ভাবতে হচ্ছিল আর কি। ঠিক আছে, তো দেখো যেটা বললাম এখন পর্যন্ত, তো তুমি পরিষ্কার বুঝতে কিনা, কোনো সমস্যা থাকলে বলো। আজকে অনেকটা সময় চলে গেছে। যে প্রবলেমটা তোমার নেট 2015 ডিসেম্বরে, প্রবলেমটা হচ্ছে এই বলছে যে ফরে given ionic strength I, a rate of reaction is given by log 10 base k by k0 equal to -4 into 0.51, এই যে 0.509টাকে 0.51 লিখছে, কিন্তু √i এইটা। এবার বলছে যে হুইচ অফ দ্য following reactions follows the above equation। ওটা চারটে অপশন তোমায় দিয়েছে, S2O8 2- প্লাস I-, B হচ্ছে CO NH3 O5 Br 2+ প্লাস OH-, C হচ্ছে CH3 COO C2H5 প্লাস OH-, আর D হচ্ছে H+ প্লাস Br- প্লাস প্লাস H2O2। ঠিক আছে, এইটা বলো কোনটা কারেক্ট হবে। কোথায় গেলে স্যার ফার্স্ট এডটা ফার্স্ট এডটা, সেকেন্ড অপশনটা কোনটা?
সেকেন্ডটা সেকেন্ডটা ঠিক করে দেখো, সেটা বলছো মানে ফার্স্টেরটা না সেকেন্ডটা ঠিক করে দেখো দেখি। দুজন তো দু রকম বলছো, এবারে কোনটা কারেক্ট দেখো, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা। না স্যার সেকেন্ডটা কারেক্ট। সেকেন্ডটা কারেক্ট, ওনার কেন সেকেন্ডের মাইনাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে, হ্যাঁ যদি প্লাস মাইনাস সাইন থাকতো তাহলে এক রকমের হয়ে যেত। ঠিক আছে, ওটা হচ্ছে কোশ্চেনে ওটা মাইনাস সাইন আছে, হ্যাঁ সেটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল? সেকেন্ডটা ইজ দ্য কারেক্ট। তাহলে এই টাইপের কোশ্চেন পড়ে, মানে তুমি যদি এই ব্যাপারটা জানো তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ ভীষণ সহজ। মানে এই ধরনের এগুলো এগুলো সব 4 নম্বরের এমসিকিউ হয়। হ্যাঁ, 4 নম্বরের এমসিকিউ হয়। তুমি যদি ওই আশপাশের জিনিসটা জানো, দেখবে এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করে ফেলাটা জাস্ট কোনো ব্যাপারই নয় আর কি, সঙ্গে সঙ্গে তুমি করে ফেলতে পারবে। মানে আরও সব প্রবলেম ছিল, আসলে আমার একসাথে করা নেই বলে আমি বলতে পারছি না। আর আরেকটা সুন্দর প্রবলেম তোমায় দিচ্ছি, দেখো, যেটা একবার পড়েছিল আর কি। তোমার নেট 2000, এটা কবে, 2016 ডিসেম্বর। আচ্ছা, বলছে দ্য রেট অফ দ্য অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশন, দ্য রেট অফ দ্য acid catalyzed reaction in aqueous solution follows the rate equation V equal to K into X Y Z, এরকম লেখা আছে। বলছে if K16 and K4 are the rate constants for the reaction, at ionic strength at ionic strength 16 mole per liter and 4 mole per liter respectively, then ln K4 by K16, এই যে রেশিওটা আর কি, in terms of divisional constant, A, যেটা হচ্ছে 0.51 আর কি, এইটা ইজ বলে চারটে অপশন হচ্ছে তোমার, ধরো 4-এ, বিটা হচ্ছে 8-এ, সেটা হচ্ছে 10-এ, আর ডিটা হচ্ছে তোমার 12-এ। বলো, এটা করে বলো তো। বলো, কে বলবে?
কি ভাবছো না ভাবছো না? ভাবো, খাতা পেন নিয়ে ভাবো, ভেবে বলো। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল রাখবে ওই যে তিনটে রিয়াক্টান দিয়ে যেটা বনস্টন-জেরামি ইকুয়েশন, সেইটার রেসপেক্টে তোমাকে ভাবতে হবে, কিন্তু দুটো নয়। কারণ এক্স, তার পাওয়ার, এক্স এর চার্জ হচ্ছে তোমার এখানে জেড এ আর কি, যেটাকে বলছি আর কি, এটা +1, জেড বিটা হচ্ছে -2, আর জেড সিটা হচ্ছে তোমার 1। স্যার 12B, এই 12A। একদম 12 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদমই ঠিক কথা। 12 এটা। তা তুমি এইটা এইরকম ভাবে করবে, হিন্টসটা দিচ্ছি আমি। এটা হচ্ছে তুমি ওই জাস্ট লগ কে বাই কে জিরো, না, কে বাই কে জিরো, এটা হচ্ছে 2a ইন্টু জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড সি জেড এ ইন্টু √r। এই ফর্মুলায় তুমি ব্যবহার করো। তাহলে প্রথমে করো লগ, এটা 10 বেস, হ্যাঁ, লগ 10 বেস কে 16 বাই কে জিরো, একে প্রথমে বের করে নাও। তারপরে লগ 10 বেস কে 4 বাই কে জিরো, এটাকে বের করে নাও। তা বের করে নেওয়ার পরে তুমি এইটাকে করে দাও, মানে আমাকে তো বের করতে হবে লগ 10 বেস কে 4 বাই কে 16, এইটা। তো তুমি এটাকে করবে লগ 10 বেস কে 4 বাই কে জিরো মাইনাস লগ 10 বেস কে 16 বাই কে জিরো, এটাকে করবে। এটা করলেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে যখন আয়নিক স্ট্রেংথটা হচ্ছে তোমার 16, তখন তুমি সেটা এখানে বসালে, আর এখানে জেড এ জেড বি জেড সি যথাক্রমে +1 -2 +1, তা +1 -2 +1, এটাকে মাথায় রেখে করবে তুমি। হ্যাঁ, করে এটাকে করবে, করে দেখবে এই রেশিওটা বেরিয়ে যাবে তোমার, যেটা বলছো আর কি, 12A হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে দেখো, মানে আমরা আজকে আমি পুরোটাকে শেষ করলাম না, আমরা এটাকে নিয়ে আর একটা ক্লাস দেবো। সেটা হচ্ছে, এটা তো মোটামুটি যেটা পড়লে বিএসসিতে তার অনেকটা পোর্শনই পড়া ছিল, তুমি এখানে প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট সেইটা পড়লে। এবার আমরা সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট আর কি, সেটা আবার পড়বো। মানে সেকেন্ডারি কাইনেটিক যে ইলেকট্রোলাইট এফেক্ট যেটা, সেইটা তার বিভিন্ন রকমের ফিচার বা ইত্যাদিগুলো তোমার জানার দরকার আছে আর কি। হ্যাঁ, যেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই সরাসরি, মানে যে এখানে কি হচ্ছে, যে রিয়াকশন যেটা ঘটছে, রিয়াক্টান তারা বেসিক্যালি চার্জ স্পিসিস, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স চার্জ স্পিসিস, সেইখানে আমি ডিরেক্ট আয়নিক স্ট্রেংথের এফেক্ট থেকে দেখতে চাইছি। এবার অনেক রিয়াকশনস আছে যেখানে দেখা যাচ্ছে যে, হয়তো ধরো আমি একটা অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন বলছি, তো অ্যাসিড ক্যাটালাইজড একটা রিয়াকশনস আছে যেখানে রিয়াকশনটা ক্যাটালাইজ হচ্ছে বাই H+। আচ্ছা, এবারে এই H+টা ধরো তুমি পাচ্ছ কোনো একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন করে। এবারে এই উইক অ্যাসিডের যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেইটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের উপরে নির্ভর করে বা আয়নিক স্ট্রেংথের উপরে নির্ভর করে বলে H+ এর কনসেন্ট্রেশন যেটা তুমি পাবে সেইটা বেসিক্যালি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার উপরে নির্ভর করলো। এবার রেট অফ দ্য রিয়াকশনস আবার উল্টো দিকে, যেহেতু H+ ক্যাটালিস্ট, তার কনসেন্ট্রেশন উপর নির্ভর করবে ফর দ্য হোমোজিনিয়াসলি ক্যাটালাইজ রিয়াকশন। সেই জন্য ইনডিরেক্টলি সেটা দেখো তোমার ওই আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের উপর নির্ভর করে থাকে। তাহলে এই যে এফেক্টটা, সেই এফেক্টটা বলে সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ, সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্ট। এই সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইট এফেক্টটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ভাবলাম। দেখো, কারো কিছু বলার আছে?